হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? মানুষজন কোথায়? সবাই দ্রুত চলে আসো। সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দেবো। হ্যাঁ, আমি ভালো আছি। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে, হোপফুলি সবকিছু ঠিকঠাক আছে। ওকে, চলো শুরু করি। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? অনেকেই বলতেছো আজকে আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা, যে বলছো ফার্স্ট ক্লাস, আগের ক্লাসগুলো করা থাকতে হবে কিন্তু। আজকে আমাদের ত্রিকোণমিতি মানে চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি অধ্যায়ের 4 নম্বর ক্লাস। কাজে কারো যদি এরকম হয় যে আগের 3টা ক্লাস করা নাই, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা পড়তেছি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7, এবং চ্যাপ্টার 7-এ আজকে 4 নম্বর ক্লাস। তো আজকে ক্লাসে আমরা 7.1 কমপ্লিট করে ফেলবো। প্রথম 2টা ক্লাস একদমই বেসিক আলোচনা ছিল। তারপরে লেকচার 3 এবং 4 এই 2 ক্লাসে মানে আজকে ক্লাসে আমরা 7.1 কমপ্লিট করব। তারপর আগামী ক্লাস থেকে 7.2 শুরু হয়ে যাবে। আমাদের চ্যাপ্টার 7-এ মোট পার্ট আছে 7.1 থেকে 7.7 পর্যন্ত, বা 7-এর এ, তারপরে বি, দেখবা অসীম কুমার শাহ স্যার বা কেতাবুদ্দিন স্যারের বইয়ে নামগুলো এইভাবে দেয়া, 7-এর এ, 7-এর বি, সি, ডি, ই, এফ, জি, এইভাবে। আবার কোনো কোনো বইয়ে 7.1 থেকে 7.7 ওইভাবে লিখে। যাই হোক না কেন, একভাবে লিখলেই হলো। ওকে, ঠিক আছে। একজন বলছে সাউন্ড ক্লিয়ার না। এই সাউন্ড ঠিক আছে না? সাউন্ড ঠিক আছে না? সাউন্ড ঠিক আছে তো? এই যে বলছো যে সাউন্ড ঠিক নাই, বাকিরা তো বলতেছে ঠিক আছে। ওকে, হ্যাঁ, আশফাক ঠিক আছে, মোরসালিন, হ্যাঁ, ওকে। তো চলো শুরু করি। চলো শুরু করি। সবাই এই প্রশ্নটা তুলে ফেলো। আজকে আমরা 7.1 ত্রিকোণমিতির প্রথম পরিচ্ছেদ কমপ্লিট করব। তো সবাই এই প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময়। এই টাইপের ম্যাথ কিন্তু তোমরা 9-10-এও করে আসছো। আমি জানি এই টাইপের ম্যাথ জেনারেল ম্যাথেও ছিল, হায়ার ম্যাথেও ছিল, ইন্টারমিডিয়েটেও পরীক্ষায় সৃজনশীলের ক নাম্বারে আসে। এই জন্য আমি এই টাইপটাও দেখাই দিব। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি ভালো আছি। ঠিক আছে, প্রশ্ন তোলা হয়ে গেছে। দেখো কি বলছে, মান নির্ণয় করো। সাইন স্কোয়ার π/7, সাইন স্কোয়ার 5π/14, সাইন স্কোয়ার 8π/7, সাইন স্কোয়ার 9π/14। আচ্ছা, এই টাইপের ম্যাথ যদি এমসিকিউতে আসে, তাহলে কি তুমি লিখে লিখে করবা? ধরো বোর্ড পরীক্ষায় এখানে তো পাইয়ের মানে 180 বসায়ে ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দাও, উত্তর চলে আসবে। আর এই টাইপের ম্যাথগুলা জোড়ায় জোড়ায় উত্তর হয়, দুইটা মিলে হয় 1, 4টা পদ থাকলে উত্তর হয় 2। 9-10-এ যারা করছো এরকম ম্যাথে 4টা পদ থাকলে উত্তর 2 হয়, 6টা পদ থাকলে উত্তর হয় 3। নর্মালি জোড়ায় জোড়ায় দুইটা মিলে 1 হয়। তারপরেও যদি এমসিকিউতে আসে, তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিবা, উত্তর 2 চলে আসবে। আর যদি রিটার্নে আসে, তখন তো আর ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিলে নাম্বার পাবা না, ফুল নাম্বার দিবে না। তখন তুমি কেমনে করবা? সবচেয়ে সহজ বুদ্ধি দেখো, এখানে আছে π/7, 5π/14, 8π/7, 9π/14। তোমার প্রথমে কাজ হচ্ছে ডিগ্রিতে নিয়ে আসা মনে মনে। এই ম্যাথগুলো করার জন্য রেডিয়ানে আছে, তুমি যদি রেডিয়ানে রেখেই করে ফেলো, বুঝতে সুবিধা, কোনো অসুবিধা নাই। বাট যদি তোমার বুঝতে অসুবিধা হয় যে কনভার্সনগুলো আমি কিভাবে করব, তাইলে তোমার জন্য বুদ্ধি হচ্ছে এগুলোকে মনে মনে আগে ক্যালকুলেটরে চেপে ডিগ্রিতে কনভার্ট করবা। কিভাবে? চলো দেখি। π/7 বলো তো, যে প্রথম অ্যাঙ্গেলটা, π/7 মানে কত ডিগ্রি বলো? তোমার নিজে বোঝার জন্য, π/7 180/7 25.71, ধরো 25.71 ডিগ্রি, 25.71 ডিগ্রি। তারপরে 5π/7, 5 × 180/7, 5π/14 65.285, ধরো 2 নয়,
5π/14। দেখো এটা কত আসে 64.29 ধরো। আগে ডিগ্রিতে মনে মনে কনভার্ট করতেছি তোমাকে খালি বোঝানোর জন্য, পরীক্ষার হলে এই জিনিসটা না লিখলেও চলবে। 8π/7 এটা ডিগ্রিতে কত আসে 8 × 180 ডিভাইডেড বাই 7, এটা আসে 205.71, 205.71। তারপরে 9π/14 চারটা অ্যাঙ্গেল মোট, 9π/14 কত আসে, পাই মানে 180 আমরা সবাই জানি, 9 × 180 ডিভাইডেড বাই 14, 115.71, 115.71। এই যে দেখো আমরা ডিগ্রিতে কনভার্ট করলাম ভাইয়া, কি করলাম, এই যে প্রশ্নে মোট চারটা অ্যাঙ্গেল দেওয়া আছে, দেখো এই প্রশ্নে টোটাল অ্যাঙ্গেল আছে কয়টা, চারটা। এই যে π/7 একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমরা কি করলাম, এই অ্যাঙ্গেলগুলোকে আমরা ডিগ্রিতে কনভার্ট করলাম, জাস্ট নিজের বোঝার সুবিধার্থে, আর কিছু না। পরীক্ষায় হলে এটা না লিখলেও চলবে। এখন আমরা করব কি, খেয়াল করে দেখো, এই যে ছোট অ্যাঙ্গেলগুলো যেমনি আছে এদেরকে এমনি রেখে দিব, বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট বানাবো। আমরা যখন জিনিসকে সুন্দর বানাই, মনে আছে আমরা কি ছোট অ্যাঙ্গেলগুলোকে বড় বানাই নাকি বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট বানাই, কোনটা করি? আমরা যেই দুইটা অ্যাঙ্গেল ছোট এদেরকে যেমনি আছে রেখে দিব, এদেরকে চেঞ্জ করার কোনো দরকার নাই। তাহলে আমরা কি করব, আমরা বড় অ্যাঙ্গেলগুলোকে ছোটগুলোর মাধ্যমে প্রকাশ করবো। এই দেখো বড় অ্যাঙ্গেলগুলোকে এইটা এবং এইটা, এই দুইটাকে আমরা ছোট অ্যাঙ্গেলগুলোর মাধ্যমে কনভার্ট করব। তো কেমনে কনভার্ট করব, দেখো ছোট দুইটাকে যেমনি আছে রেখে দেও। তুমি লিখো ছোট দুইটা, বাম পাশ থেকে লিখি sin² π/7 যেমনি আছে রেখে দেও, প্লাস sin² 5π/14, এটাও ছোট দুইটা। এই দেখো এই দুটো হচ্ছে ছোট দুইটা অ্যাঙ্গেল, এই যে ছোট দুইটা অ্যাঙ্গেলকে চেঞ্জ করার দরকার নাই, যেমনি আছে আমরা রেখে দেও। বড়গুলাকে ছোটগুলার মাধ্যমে প্রকাশ করো। যেমন এই যে 205.71, বলো এই যে 205.71, তুমি একটু মনে মনে চিন্তা করো তো, এটাকে এভাবে লেখা যায়, এটা 205.71 কে আমি এই দুইটার মধ্যে কোনটার সাহায্যে প্রকাশ করতে পারি বলো তো? 205.71 এইটাকে আমি এই দুইটার কোনটাতে কনভার্ট করতে পারি? 90+ সামথিং লিখতে পারো, 180+ সামথিং, 270, 360, 90 এর যে কোনো গুণিতকের আশেপাশে খোঁজো। দেখো এই যে 205.71, মনে মনে চিন্তা করো 205.71, এটাকে এভাবে লেখা যায় না? এই যে 90 এর গুণিতক 180 প্লাস 25.71, দেখো এই যে এই দেখো 180 প্লাস 25.71, অর্থাৎ এইটার সাথে আমরা এইটার কি করতে পারি, সম্পর্ক স্থাপন করতে পারি। 180 মানে কি বলো? এখন এখানে তো আর ডিগ্রিতে লেখা যাবে না ভাই, এই যে আমরা কনভার্ট করতেছি এইটাকে, রাইট? তো এটাকে তো আর এখানে ডিগ্রিতে লেখা যাবে না, লিখতে হবে রেডিয়ানে। 180 মানে পাই, আর 25.71 মানে কত, π/7। এই যে তুমি এই জিনিসটা যদি বুঝতে পারো, এইগুলা কিন্তু লেখার দরকার নাই পরীক্ষার খাতায়। তুমি যদি খালি এটা দেখে বুঝতে পারো যে ভাই 8π/7 এটা হচ্ছে পাই প্লাস, দেখো এতটুকু যোগ বিয়োগ কিন্তু এখন মাথার মধ্যেই করা যায়, পাই প্লাস π/7। এই দেখো এইগুলা করার জন্য, এই যে এই কাজটা করার জন্য কিন্তু এই জিনিসটা না লিখলেও চলবে, জাস্ট মনে মনে ক্যালকুলেশন যে ভাই 8π/7 কে লেখা যায় পাই প্লাস π/7। এই দেখো π/7 এর মাধ্যমে প্রকাশ করলাম। তারপরে প্লাস নিচে লিখি sin² 9π/14, বলো তো 9π/14 কে কিভাবে লেখা যায়? 9π/14 মানে কোনটা, এইটা। আচ্ছা আমাকে বলো তো, আমি এইটার সাথে সামহাউ এইটার কানেকশন করতে চাই, কেমনে করবো বলো তো? যেহেতু 205.71 এই অ্যাঙ্গেলের সাথে 25.71 এটার একটা রিলেশন হয়ে গেছে, তাহলে 115.71 এর সাথে 64.29 এটার রিলেশন কিভাবে করা যায়? দেখো এটাকে কেমনে লেখা যায়, যে দেখো এটাকে এভাবে লেখা যায় মনে মনে, 180 মাইনাস এইটা, দেখো তো মিলে কিনা? এই দেখো 180 থেকে 64.29 বিয়োগ করে দেখো এইটাই হবে। এই জিনিসটা মনে মনে করতে পারা যায় না? দেখো 180 মানে কি, পাই, মাইনাস 64.29 মানে 5π/14। এই ক্যালকুলেশনগুলো মনে মনে করতে পারলে কিচ্ছু লিখতে হবে না এই জার্নিগুলো। এই দেখো এই যে 9π/14, 9π/14 কে লেখা যায় 180 মাইনাস 64.29, অর্থাৎ 180 মানে হচ্ছে পাই, মাইনাস 64.29 মানে হচ্ছে 5π/14। বুঝছো এই কাজটাই কি করছি, কেন করছি সবাই বুঝছো এই কাজটা? এরকম ম্যাথ কিন্তু অনেকগুলো আছে বইয়ে, যদিও এইগুলা এসএসসি তেও তুমি পড়ে আসছো,
বাট এইচএসসিতেও কিন্তু ইম্পর্টেন্ট, এবং আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব। বোঝা গেছে যে ভাই আমি এইটার সাথে এইটার রিলেশন স্থাপন করছি আর এটার সাথে এইটার, কাজেই 115.7 এটাকে তুমি 180 মাইনাস দিয়ে লিখলে এটার সাথে ডিরেক্ট রিলেশন হয়ে যায়। তুমি কিন্তু চাইলে এটাকে 90 প্লাস 25.7 ওইভাবেও লিখতে পারতা, সেক্ষেত্রে এটার সাথে দুইটার সেম রিলেশন হয়ে যেত। তার যদি আমি এটার সাথে এটা রিলেশন করলাম, এটার সাথে এইটা, তাহলে ম্যাথটা আরো বেশি সহজ হয়ে গেল। বাট তুমি চাইলে এটাকে কিন্তু 90 প্লাস 25.7 এইভাবে লিখে করতে পারো, সেক্ষেত্রে এইটাকেও আবার কনভার্ট করতে হইতো, একটা লাইন বাড়তো, দরকার তো নাই। দেখো এখন আমার সাথে সাথে বলো কি আসতেছে। আমি জানি এইগুলা অনেক স্টুডেন্ট পারো, টেনশন নাই, আবার একটু রিক্যাপ করো। প্রথম দুইটা যেমনে ছিল অমনি থাকুক, 5π/14, তারপরে প্লাস, আচ্ছা এখানে তো স্কোয়ার দিই নাই, স্কোয়ার আছে তো, সবগুলোতে স্কোয়ার আছে। না না, আমাকে বলো সাইন পাই প্লাস π/7 কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। ভালো কথা, পাই মানে কি 180, 180 90 এর জোর গুণিতক, সাইন সাইনই থাকবে, সাইন সাইনই থাকবে, সাইন স্কোয়ার থিটার জায়গায় আছে π/7। এখন এই যে এটা তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগের সাইনের চিহ্ন তো নেগেটিভ, বাট এখানে কি নেগেটিভ হবে বলো? এই ভালো মতো বুঝছো, সাইন স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি সাইন স্কোয়ারকে পুরোটার উপরে স্কোয়ার লেখা যায় মনে মনে, সাইন স্কোয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কোয়ার একই কথা। তাইলে এখানে পাই মানে 180 90 এর জোর গুণিতক, তাইলে সাইন সাইনই থাকবে, সাইন চেঞ্জ হবে না। তো পাই প্লাস π/7 এটা আছে 180 প্লাস সামথিং, মানে তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন তো নেগেটিভ, বাট এখানে নেগেটিভ হবে না, কেন? স্কোয়ার আছে। বাই স্কোয়ার থাকলে চিহ্ন ডাজেন্ট ম্যাটার, এটা কোন চতুর্ভাগে আছে তোমার চিন্তা করার দরকারই নাই, কারণ সাইনের উপরে স্কোয়ার আছে মানে এটা হোল স্কোয়ার। তো ভাই এটার চিহ্ন যদি নেগেটিভও আসে, নেগেটিভও যদি আসে, এটাকে হোল স্কোয়ার করে দিলে, তোমরা তো একটা জিনিস জানো, এটা সবাই জানো তো, যে সাইন স্কোয়ার থিটা যে কথা, এটাকে কিন্তু এইভাবে লেখা যায় সাইন থিটা হোল স্কোয়ার। ত্রিকোণমিতিক অনুপাতে সাইন স্কোয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কোয়ার একই কথা। কাজেই এখানে সাইন স্কোয়ার সামথিং মানে পুরোটার উপরে হোল স্কোয়ার লেখা যায়, আর পুরোটার উপরে যেহেতু হোল স্কোয়ার লেখা যায়, এখানে মাঝখানে চিহ্ন প্লাস আসুক মাইনাস আসুক, স্কোয়ার করলে প্লাসই হয়ে যাবে। কাজেই সাইন স্কোয়ার কস স্কোয়ার টেন স্কোয়ার এগুলো যদি থাকে, তাহলে এটা কোন চতুর্ভাগ ডাজেন্ট ম্যাটার এট অল, চিহ্ন পজিটিভই থাকবে। ঠিক একইভাবে এটাও, এটাও দেখো সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার পাই, পাই মানে কি, পাই মানে 180 90 এর জোর গুণিতক, তাহলে সাইন সাইনই থাকবে, যেহেতু স্কোয়ার আছে, চিহ্ন নিয়ে আমাদের ডাজেন্ট ম্যাটার, চিহ্ন নিয়ে ডাজেন্ট ম্যাটার। ওকে ফাইন, এখন খেয়াল করে দেখো, এই যে সাইন স্কোয়ার π/7 আছে দুইটা, সাইন স্কোয়ার 5π/14 আছে দুইটা, খেয়াল করে দেখো সাইন স্কোয়ার π/7 কয়টা আছে? একটা দুইটা, আর সাইন স্কোয়ার 5π/14 আছে কয়টা? দুইটা। তাহলে তুই কমন নিয়ে নাও, দুই কমন নিলে থাকবে সাইন স্কোয়ার π/7 প্লাস এখানে থাকবে সাইন স্কোয়ার 5π/14। খেয়াল করে দেখো, এই যে সাইন স্কোয়ার π/7 দুইটা আছে, দুই কমন নিয়ে নিলাম, এখানে সাইন স্কোয়ার 5π/14 দুইটা আছে, দুই কমন নিয়ে নিলাম। এখন আমাকে বলো π/7 মানে কত? π/7 মানে 25.7, আর 5π/14 মানে কত? 5π/14 মানে 64.29। এই দুইটাকে আবার সেম বানাইতে হবে। কেমনে? এই যে দুইটা দেখো, একটা হচ্ছে π/7 আরেকটা হচ্ছে 5π/14, এই দুটাকে সেম কেমনে বানাবো? এই যে 69.29 দেখো, এটা হচ্ছে এই যে 5π/14, 5π/14 মানে হচ্ছে 69.29, 69.29 কে কি লেখা যায়? এটাকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 25.7 ডিগ্রি, লেখা যায় কিনা দেখো। এই যে 5π/14, 5π/14 মানে 64.29। তাহলে আমি এখন আবার এই দুইটা অ্যাঙ্গেলকে সেম বানানোর ট্রাই করতেছি। তো ছোট যেইটা সে যেমনি আছে এমনি থাকুক, বড়টাকে আমি কনভার্ট করব। তো এই যে 64.29 এটাকে লেখা যায় 90 মাইনাস 25.7, তার মানে কত? π/2 মাইনাস 25.7 মানে হচ্ছে π/7। এটা তুমি মনে মনে করে ফেলো। দেখো এই জিনিসটা আর নতুন করে লাইন বানানোর দরকার নেই, তুমি মনে মনে এই কাজটা করে ফেলো। যে এখানে দেখো সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এতটুকু কাজ কিন্তু এখন মনে মনে এক লাইনে বসায় দিতে পারা উচিত। এটা সমান লেখা যায় সাইন স্কোয়ার, দেখো 90 মাইনাস, এই যে 90 মাইনাস 25.7 অর্থাৎ π/2 মাইনাস π/7, π/2 দেখো π/2 মাইনাস π/7, তাইলে π/2 90 এর বীজের গণিতক সাইন স্কোয়ার হয়ে যাবে কস স্কোয়ার, কস স্কোয়ার π/7। এই যে এই জিনিসটা জাস্ট মনে মনে একবারে বসায় দিলেই হবে। সাইন স্কোয়ার
π/7 প্লাস এই যে sin স্কয়ার 5π/14 এটা হয়ে যাবে cos স্কয়ার π/7 সরকারি সূত্রে পড়ে গেছে। কোন সরকারি সূত্র? এই যে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 × 1 = 2। বলো এই জিনিসটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা? এই টাইপের ম্যাথ অনেক সহজ, এইচএসসি পরীক্ষাতেও আসে, সবার ক্লিয়ার হয়েছে? ওকে ফাইন। দেখো এই জিনিসটা শুরুতে যদি আমি সবগুলোকে এটাতে কনভার্ট করে ফেলতাম তাইলেই ভালো ছিল। আমি আরো এইটাকে এটার মতো বানাইলাম, শুরুতে সবগুলোকে এই ছোটতে কনভার্ট করে ফেললে আরো তাড়াতাড়ি এক লাইন কমতো। আমি ভাবছিলাম যে ওইভাবে করেছে তো এইভাবে করলে হয়তো ডিরেক্ট cos স্কয়ার চলে আসতে পারে, এখন দেখি সব এখানেই যাওয়া লাগতেছে। অসুবিধা নাই, যেভাবে খুশি করো। তুমি আগে দুইটা মিলাও, অথবা সবগুলাকে যদি ছোটটাতে মিলাইতে পারো, যেমন এখানে এটাকে যদি শুরুতে আমি এটাতে কনভার্ট করে ফেলতাম 90 মাইনাস এটা দিয়ে, তারপর এটা হচ্ছে 180 প্লাস এটা হচ্ছে 90 প্লাস এইটা, তাহলে আরো ভালো হইতো। ডাজেন্ট ম্যাটার, যেভাবে তুমি আগাও, যেইভাবেই তুমি আগাও কোনো সমস্যা নাই, উত্তর মিলবে যেইভাবেই তুমি যাও। ওকে ফাইন। এখন এই ম্যাথটা কি করে দিতে হবে, এটা উত্তর কত হবে বলো? একই সেম প্রসেস। শোনো আমি আবার বলি, মনে করো কোথাও আসছে 110 ডিগ্রি, দেখো মনে করো কোথাও আসছে 110 ডিগ্রি, তুমি এটাকে 90 প্লাস 20 লিখেও করতে পারো, অথবা কেউ চাইলে 180 মাইনাস 70 এভাবেও করতে পারো, যেমনি তোমার ইচ্ছা। লাস্টে আলটিমেটলি তুমি দুইভাবে মিলাইতে পারবা। তুমি যখন এগুলোকে কনভার্ট করবা, তুমি 90 প্লাস সামথিং অথবা 180 মাইনাস সামথিং, 180 প্লাস সামথিং অথবা 270 মাইনাস সামথিং, যেইভাবেই লিখো উত্তর মিলবে, যেভাবেই যাও, টেনশন কিছু না। এটার উত্তর কত হবে বলো? উত্তর 3। এবং এইচডব্লিউ এবং এই টাইপের ম্যাথ আরো অনেকগুলা আজকে ক্লাসের পর এইচডব্লিউ দিব, সবাই পারবা কিনা বলো? যদি কনভার্ট করতে অসুবিধা হয়, দেখো আমি আবার বলতেছি, একটু ওয়েট। যদি তুমি এটা দেখে বুঝতে পারো যে 8π/7 ডিরেক্ট লিখে ফেলা যায় পাই প্লাস π/7, আর এটা দেখে যদি বুঝতে পারো এটাকে লেখা যায় পাই মাইনাস এইটা, তাইলে এই জিনিসটা তোমার মনে, এই যে এটা লিখার, এটা তো এমনি লিখবা না, পরীক্ষার হলে এটা লেখার কোনো দরকার নাই, এটা হচ্ছে নিজে বোঝার জন্য। অনেকে রেডিয়ানে লিখে হিসাব করতে গিয়ে ভুল করে ফেলে, এই জন্য তুমি সেফটি হিসাবে ডিগ্রিতে নিয়ে নিবা, তাহলে 90 প্লাস অথবা 180 মাইনাস, এই জিনিসটা বুঝতে সুবিধা। যেমন এটা দেখেই বুঝে ফেলছো 180 সাথে এটা যোগ করলে এটা হবে, কাজেই ডিগ্রিতে নিয়ে নিবা যদি অসুবিধা হয়। ওকে ফাইন। এইচডব্লিউ উত্তর 3 আসবে, পারা যাবে? ওকে ঠিক আছে, সহজ জিনিস এগুলো, সহজ। শোনো আমরা 7.1 পড়তেছি, 7.1 এর 80% জিনিস হুবহু 9-10 ছিল, বাট এগুলো আমাদের দেখে যাইতে হবে, কারণ এগুলা যদি ভালো মতো আমরা চর্চা করে না যাই, পরবর্তী অধ্যায়গুলোতে গিয়ে কিন্তু ঝামেলায় পড়া লাগবে। ত্রিকোণমিতি ভালো মতো যদি খালি একবার পড়ে ফেলতে পারো, তোমাদের কলেজে ক্লাস শুরু হওয়ার আগে আমরা ত্রিকোণমিতি মানে চ্যাপ্টার 7 কমপ্লিট করে ফেলবো। ত্রিকোণমিতি যদি ভালো মতো কমপ্লিট হয়ে যায়, হায়ার ম্যাথ তোমার কাছে আর কোনোদিন কঠিন লাগবে না। আর ত্রিকোণমিতির আরো একটা অধ্যায় আছে চ্যাপ্টার 6, ওটা একদম বাচ্চা অধ্যায়, বাচ্চা, এটার তুলনায় ওটা দুধের শিশু, কাজে এইটা ভালো মতো পড়ে ফেলো, ওটা তোমার কাছে একদম পানি ভাত হয়ে যাবে। যেমন এইটা প্রশ্ন তোলো, এটা আমি একটু দেখাই দিই, এই টাইপের লাস্ট ম্যাথ। সবাই প্রশ্ন তোলো, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়। স্যার অ্যাডমিশনে কি ডিগ্রিতে নিতে পারি? যেইভাবে খুশি, কোনো সমস্যা নাই, যেইভাবে কোনো অসুবিধা নেই। তোমার যদি ইচ্ছা হয় যে না আমি পুরো ডিগ্রিতে চেঞ্জ করে ম্যাথ করবো, তাও হবে, বাট মনে করো প্রশ্নটা আছে রেডিয়ানে, তাহলে তোমারও উচিত না ম্যাথটা রেডিয়ানে লিখে করা। ডিগ্রিতে এটা মনে মনে কনভার্ট করবা, ডিগ্রিতে যেটা লিখছে এটা তোমার বোঝার জন্য। বাট একটা প্রশ্ন যদি তোমাকে ধরো কেউ জিজ্ঞেস করলো তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি বলবা একাদশ শ্রেণী। আর যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোন ক্লাসে পড়ো, তুমি বলবা ক্লাস 11। একটা প্রশ্নের সাথে উত্তরের সামঞ্জস্যতা থাকবে না, লাগবে না? প্রশ্ন তোমাকে রেডিয়ানে করলে তুমি উত্তর রেডিয়ানে দিবা, মানে ম্যাথটা এই যে ধরো প্রশ্নটা, এই যে ওয়েট, এই যে প্রশ্নটা সব রেডিয়ানে আছে, রেডিয়ানে আছে, তো তুমি ম্যাথটাও রেডিয়ানে লিখে করবা। বোঝার জন্য ডিগ্রিতে আমি তোমাকে কনভার্ট করে বুঝাইছি, বুঝছো জিনিসটা? প্রশ্নের সাথে সামঞ্জস্যতা রেখে করা। ওকে ফাইন। লেফট হ্যান্ড সাইডটা না, যেমন দেখো তোমাকে আমি আরেকটু বোঝাই, লেফট হ্যান্ড সাইডটা লিখো। এই ম্যাথগুলো খুবই সহজ, খুবই। π/20 মানে কত দেখো, তোমাকে আরেকটু বোঝার জন্য, যে এইগুলো কিন্তু লিখলেও হবে না লিখলেও হবে, তোমার নিজে বোঝার জন্য। π/20, পাই 180/20, 9 ডিগ্রি, ডিগ্রি চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, এটা নিজে বোঝার জন্য। 3π/20, তাহলে 3 নং 27 ডিগ্রি। তারপর 5π/20, 5π/20 5 নং 45 ডিগ্রি। তারপর 7π/20, এটা তোমার মনে মনে করার জিনিস, 7 নং 63। তারপর 9π/20,
9π/20 9 ডিগ্রি। এখন আমাকে বলো এই যে এখানে যে ভ্যালুগুলো আছে মোট 5টা অ্যাঙ্গেল, তার মধ্যে একটার মান আমাদের মুখস্থ কোনটা? আমাকে বলো তো এটার ভ্যালু আমাদের মুখস্থ না ভাই? কট, এই যে এটা হচ্ছে কট 45 ডিগ্রি, এই কট 45 ডিগ্রি আমাদের মুখস্থ না? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো আমাদের মুখস্থ। এটা মানে আমরা ডিরেক্ট বসাই দেবো। এটা আমরা কি করবো? ডিরেক্ট বসাই দেবো। দেখো ওয়েট, কট π/2, আচ্ছা, আর এটার মান তো ডিরেক্ট বসাই দিব। আর এই যে বাকিগুলো আছে আমরা ছোটগুলাকে চেঞ্জ করব না, আমাদের টার্গেট হচ্ছে বড়গুলাকে চেঞ্জ করা এবং ছোটগুলার মাধ্যমে। দেখো তো 63কে আমি কিভাবে লিখতে পারি? 63কে আমি লিখতে পারি না 90 - 27, বলো, এই দেখো 27 এর সাথে মিলে গেছে, এই দেখো। আবার 81কে কি লিখতে পারি বলো তো? 81কে লিখতে পারি না 90 - 9। আচ্ছা, এইগুলা তো মনে মনেই করা যাবে না, বলো? এই জিনিসগুলা কি তোমার আলাদা করিয়া এভাবে রাফ লিখে করার দরকার আছে? এই জিনিসগুলা তুমি জাস্ট মনে মনে, যে ভাই আমরা এই যে দেখো এটার সাথে এই 27 ডিগ্রি রিলেশন হবে, আর 9 ডিগ্রির সাথে এইটার, এই যে এইটা আমরা কেমনে লিখবো? দেখো আমি একবার লিখে বলতেছি, তোমরা আগে লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে নিও, আমি লিখতেছি না, ডিরেক্ট লিখে দিচ্ছি। দেখো কট π/20 যেমনে আছে বসাই দিলাম, কট 3π/20 যেমনে আছে, এই দুটো হচ্ছে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল। আর এই যে এটার মান মুখস্থ, কট π/4, এটার মান 1, ডিরেক্ট 1 বসাই দিলাম। তারপরে এই যে 7π/20, এটা হচ্ছে 63 ডিগ্রি, এটাকে আমরা কিভাবে লিখবো? 90 - 27। দেখো হলুদ কালি ইউজ করি, এটা কট 90 - 27, 90 মানে π/2, আমরা সবাই জানি 90 মানে π/2, রেডিয়ানে আছে, আমরা রেডিয়ানে লিখবো। আর 27 ডিগ্রি মানে কত? 27 ডিগ্রি মানে 3π/20, এই যে এখানে আছে 3π/20। তারপরে ইনটু আর একটা কট বাকি আছে, এই যে 9π/20 81 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি 90 - 9, এই যে এটার সাথে ম্যাচ হবে। 90 মানে π/2 মাইনাস 9 ডিগ্রি, 9 ডিগ্রি মানে π/20, শেষ, খেল খতম, খুবই ইজি ম্যাথ। ওকে ফাইন। এরপরে কট π/20 ইন্টু কট 3π/20, এই যে এটার ভ্যালু আসছে 1 তো লেখার দরকার নাই, এই 1 দিয়ে আলাদা করে গুণ করার কোনো দরকার নাই। কট π/2 মাইনাস থিটা, তুমি মনে মনে চিন্তা করো, প্রথম চতুর্ভাগ 90 মাইনাস সামথিং, অবশ্যই প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগের সবার চিহ্ন পজিটিভ, এবং π/2 মানে 90 এর কিছু নাই, মানে সামনে মনে মনে 1 আছে, বিজোড় গুণিতক, তাহলে কট হয়ে যাবে 10, কট হয়ে যাবে 10 3π/20 ইনটু এই যে এখানেও সেম π/2 মানে 90 এর বিজোড় গুণিতক, কট হয়ে যাবে 10, আর প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। এখন আমাকে তোমরা বলো, এই যে দেখো কট π/20 10π/20, একটা উল্টা না? অথবা আমি তোমাকে এইভাবে লিখে বোঝাই, কট মানে কি 1/10, তুমি এই লাইনেই কাটাকাটি করে ফেলতে পারো, বাট আমি তোমাকে আরেকটু সুন্দর করে বোঝানোর জন্য এইভাবে লিখে দিচ্ছি যে কট মানে কি 1/10, কট π/20 মানে 1/10 π/20, কট 3π/20 মানে 1/10 3π/20। তারপরে এখানে যেগুলো ছিল এগুলো যেমন আছে লিখে দাও, কাটাকাটি করে ফেলো, শেষ। বুঝছো? অনেক সহজ না? খালি সিরিয়াল ওয়াইজ করতে থাকো, তোমার কাছে সবগুলাই সহজ হয়ে যাবে। সিরিয়াল ওয়াইজ ম্যাথগুলা করতে থাকো আমার সাথে, আর বাড়ির কাজগুলা করতে থাকো, দেখবা অনেক সহজ হয়ে যাবে, কোনো কঠিন ম্যাথ আসবে না। মাঝে মধ্যে তুই একটা বড় বড় ম্যাথ আসবে, বাট বড় ম্যাথ মানেই তো কঠিন নয়, বড় ম্যাথ মানেই তো কঠিন নয়, বোঝা গেছে? ক্লিয়ার? আবার বলতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত খালি সবগুলা ক্লাস করতে থাকো, দেখবা ত্রিকোণমিতি তোমার কাছে একদম সহজ হয়ে গেছে। আর ত্রিকোণমিতি সহজ হয়ে গেলে, বলতেছি বারবার, ত্রিকোণমিতি অধ্যায়টা ম্যাট্রিক্স নির্ণায়ক, ম্যাট্রিক্স নির্ণায়কে করতে যাবা, ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের ম্যাথ ত্রিকোণমিতির সাথে মিক্স হয়, ত্রিকোণমিতির বেসিক ওখানেও কাজে লাগে, সরল রেখা পড়তে যাবা ওখানেও কাজে লাগবে, ভেক্টর পড়তে যাবা ওখানেও কাজে লাগবে, বৃত্ত পড়তে যাবা ওখানে কাজে লাগবে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, স্থিতিবিদ্যা যা পড়তে যাও ত্রিকোণমিতি এসে কিন্তু হাজির হয়ে যাবে। ভালো মতো একটু বুঝে ফেলো। ওকে ফাইন। এই যে প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড, তারপর আমি বুঝাইতেছি কি চাইছে। এগুলো খুবই ইজি জিনিস, দেখে ভয় পাও না, দেখে ভয় পাওয়ার কিছু নাই। প্রশ্ন তোলো। দাদা সাইকেল 2 কবে আসবে? আগে সাইকেল 1 চলতে থাকবে, তারপরে সাইকেল 4 আসবে। এখন তো ফার্স্ট পেপারের সাইকেল 1 চলতেছে, সেকেন্ড পেপারের প্রথম সাইকেল হচ্ছে সাইকেল 4, সাইকেল 4 লঞ্চ হবে, তারপরে সাইকেল 2। হ্যাঁ ওকে, তোলা হয়ে গেছে। আচ্ছা তোমরা কি কখনো দেখছো যে এই যে n বিলংস টু ক্যাপিটাল জেড,
এই জেড গুলো একটু এইভাবে ডাবল দাগ দেওয়া হয়, এটা জানো কেন এইভাবে লিখা হয়েছে জেড? অথবা এই যে ন্যাচারাল নাম্বার, জেড মানে পূর্ণ সংখ্যা, এটা তো জানো, জেড মানে পূর্ণ সংখ্যা। এই যে এগুলা -2 -1 0 1 2 ডট 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 ডট। আর ক্যাপিটাল এন এটাকে এইভাবে ডাবল দাগ দেওয়া হয় যে এখানে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। যেমন 1 2 3 4 ডট 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 ডট। এগুলা কি এইভাবে কেন লিখে জানো? এগুলো হচ্ছে নর্মালি এই প্রতীকগুলোকে প্রকাশ করে মোটা হরফ, এই যে এরকম বোল্ড বোল্ড। তোমরা বইয়ের মধ্যে যে এরকম পূর্ণ সংখ্যা প্রকাশ করে ক্যাপিটাল জেড, স্বাভাবিক সংখ্যা প্রকাশ করে ক্যাপিটাল এন, এই সংখ্যাগুলোকে বোল্ড মোটা করে লেখা হয়। দেখবা বইয়ের মধ্যে এইভাবে লিখে ক্যাপিটাল এন এইভাবে মোটা করে লিখে। তো আমরা খাতায় তো আর মোটা করে লিখতে পারবো না। খাতার মধ্যে কি তুমি যে এইভাবে লিখতে থাকবা, এইভাবে লিখে বারবার এরকম করতে থাকবা? না। তাইলে এই জিনিসগুলা খাতায় তুমি যখন হাতে লিখবা তখন লিখার প্রসেস কি, এই যে এইভাবে লিখবা জেড, এভাবে লিখে এখানে দুটো দাগ দিয়ে দিবা, এটা মানে হচ্ছে বোল্ড, মোটা করে লিখছি। তো আমি তো বারবার এইভাবে লিখে বারবার কলম ঘুরাইতে থাকবো না, তাই না? এই জন্য এইভাবে লিখা হয়। তারপরে মনে করো যে এন স্বাভাবিক সংখ্যা, এটাকে এখানে দুটো দাগ দিয়ে দেওয়া হয়, বুঝছো? এই যে দেখো এখানে দুইটা দাগ দেওয়া দেখা যাচ্ছে, এই যে এরকম করে লেখা, এইভাবে লিখবা, বুঝছো? তো এন বিলংস টু জেড মানে হচ্ছে এখানে ছোট হাতের এন যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। এই ক্যাপিটাল জেড পূর্ণ সংখ্যা, এটা তো জানো, না জানা লিখে রাখো। ক্যাপিটাল জেড মানে কি এইটা জানো না এমন কেউ থাকলে আগে লিখে রাখো, এই যে ক্যাপিটাল জেড হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট, সকল পূর্ণ সংখ্যার সেট, শূন্য ধনাত্মক কিংবা ঋণাত্মক, শূন্য ধনাত্মক কিংবা ঋণাত্মক যে কোনো পূর্ণ সংখ্যার সেট। ওকে ফাইন। এখন তোমাকে যেটার মান বের করতে বলছে, দেখো তোমাকে বলছে n বিলংস টু জেড হলে সাইন এইটার মান বের করো। এখন জেড মানে কি? সকল পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যাকে তুমি কয় ভাগে ভাগ করতে পারো? সকল পূর্ণ সংখ্যাকে তুমি তিনটা ভাগে ভাগ করতে পারো নরমালি। কি? n ইকুয়ালস টু 0 হলে, যদিও 0 কে আমি জোড় সংখ্যার মধ্যেই ফেলতে পারি, তাও আলাদা করে লিখে দিলে সুন্দর দেখা যায়। দেখো n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, সকল পূর্ণ সংখ্যাকে তুমি তিনটা আলাদা ভাগে ভাগ করতে পারো। শূন্য হইতে পারে, জোড় সংখ্যা হইতে পারে, জোড় মানে কি 2m, নরমালি জোড় সংখ্যাকে 2n দ্বারা লিখে, বাট এখানে যেহেতু প্রশ্নে আগে থেকে n দেওয়া আছে তুমি তো আর n ধরতে পারবে না, ধরলাম 2m। 2m মানে জোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা ধরো 2m প্লাস 1 অথবা মাইনাস 1। বিজোড় সংখ্যা একটা জোড় সংখ্যার সাথে এক যোগ করলেও সেটা বিজোড় হয়, বিয়োগ করলেও বিজোড় হয়। তুমি প্লাস 1 মাইনাস 1 যে কোনো একটা নিতে পারো। খেয়াল করে দেখো, আমি আবার বলতেছি, এই জিনিসটা ভালো মতো বুঝছো। তোমাকে বলছে যে n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যার জন্য এই জিনিসটার মান বের করতে হবে। তো সকল পূর্ণ সংখ্যাকে তুমি তিনটা ভাগে ভাগ করতে পারো। n এর মান শূন্য হইতে পারে, জোড় সংখ্যা হইতে পারে, জোড় সংখ্যা মানে 2m। আমরা নরমালি জোড় সংখ্যাকে প্রকাশ করি 2n দিয়ে, আর বিজোড় সংখ্যাকে 2n প্লাস 1 অথবা 2n মাইনাস 1 দিয়ে। বাট এখানে তো আর n ধরা যাবে না, কারণ n তো আগে থেকেই আছে। আগে থেকেই যেহেতু n আছে তুমি তো n ধরতে পারবে না, অন্য একটা কিছু ধরো। এই তোমরা কি এটা বুঝছো যে 2m মানে জোড় সংখ্যা আর 2m প্লাস 1 মানে বিজোড় সংখ্যা? এটা কিন্তু গত ক্লাসে এরকম জিনিস দেখাইছিলাম। এই যে 2m মানে যে কোনো জোড় সংখ্যা হইতে পারে, আর 2m প্লাস 1 মানে যে কোনো বিজোড় সংখ্যা। একজন বলছো নেগেটিভ হইতে পারে না, অবশ্যই হইতে পারে। তুমি m এর মান যে কোনো কিছু বসাইতে পারো। ধরো m এর মান কেউ 0 বসাইলো, তাহলে এটা হবে 0। m এর মান কেউ প্লাস 1 বসাইলো, তাহলে এটা প্লাস 2। কেউ মাইনাস 1 বসাইলো, তাহলে মাইনাস 2। মানে এখানে তুমি m এর মান যে কোনো পূর্ণ সংখ্যা বসাও, এটা অবশ্যই জোড় সংখ্যা হবে। আর এখানে m এর মান তুমি যে কোনো পূর্ণ সংখ্যা বসাও, তুমি m এর মান 0 বসাও, 1 বসাও, 2 বসাও, মাইনাস 1 বসাও, মাইনাস 2 বসাও, এটা অবশ্যই বিজোড় সংখ্যাই হবে। কথা ক্লিয়ার? ওকে ফাইন। তার মানে আমি আবার বলতেছি, এই টাইপের ম্যাথগুলা যখন কোনো কিছু, এই যে দেখো এইরকম টাইপের মান বের করতে বলবে, তোমাকে বলে দিবে n যে কোনো পূর্ণ সংখ্যা, তুমি তিনটা জিনিস ক্ল্যারিফাই করে দিবা। শূন্য এর জন্য কি হবে? যে কোনো জোড় সংখ্যার জন্য কি হবে? যে কোনো বিজোড় সংখ্যা। এর বাইরে কি কোনো পূর্ণ সংখ্যা আছে বলো? শূন্য, জোড়, বিজোড়, এর বাইরে কি আর কোনো পূর্ণ সংখ্যা পসিবল? পসিবল না। তো সবগুলা তো এর মধ্যেই চলে আসছে, তাই না? আলাদা করে শূন্য না দেখাইলেও চলে, কারণ m এর মান তুমি যদি এখানে 0 বসাও তাহলে n এর মান কিন্তু এখানেও 0ই হয়। বাট আমরা তিনটাই ক্ল্যারিফাই করে দিব, আলাদা করে দেখাই দিব। ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। চলো
এখন কি করব, n এর মান যদি 0 হয়, দেখো এই যে এটা n এর মান 0 হলে এটা সমান কি হবে বলো, n এর মান যদি 0 হয় একবারে বসায় দাও, এই যে n এর মান 0 বসাও, n এর মান 0 হইলে এটা বাদ থাকবে সাইন। আচ্ছা -1 এর উপরে পাওয়ার যদি 0 হয় সেটা প্লাস হয়ে যায় জানো, আবার বলতেছি দেখো, -1 এর পাওয়ার যদি 0 কিংবা যে কোনো জোড় সংখ্যা হয় তাহলে সেটা হয়ে যায় +1, আর -1 এর পাওয়ার যদি কোনো বিজোড় সংখ্যা হয় সেটা হয়ে যায় -1। আপাতত আমি কি বলি শোনো, এখানে যদি n এর মান তুমি 0 বসাও তাহলে এই যে n পাই এটা বাদ, এটা 0 হয়ে যাবে। আর -1 এর উপরে পাওয়ার, এই যে এখানে n এর মান যদি 0 বসাও, -1 এর পাওয়ার 0 হইলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে থাকবে শুধু sin π/4। sin π/4 এর মান কত বলো, এই ম্যাথগুলো খুবই সোজা, কেউ ভয় পায়ও না। আমি আবার বলতেছি যে এইভাবে কেন নিচ্ছি, কারণ n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, তো টোটাল পূর্ণ সংখ্যাকে আমরা আলাদা 3 ভাবে লিখতে পারি। 0 হইতে পারে, যে কোনো জোড় সংখ্যা হইতে পারে, কিংবা বিজোড় সংখ্যা হইতে পারে। 0 জোড় বিজোড় কেউ চাইলে আলাদা করে n = 0 এটা না দেখাইলেও চলে, কারণ এইটা জোরের মধ্যেই পড়ে যায়। m এর মান তুমি যদি এখানে 0 বসাও দেখো এটা 0 হয়ে যাবে, কাজে আলাদা করে না দেখাইলেও চলে, বাট আমরা জিনিসটা সুন্দর করার জন্য সবগুলাই দেখাই দিলাম, অসুবিধা কি, দেখাইতে তো আর কোনো দোষ নাই। ওকে ফাইন, এটা শেষ। এখন n এর মান দেখো, n এর মান এখানে বসাও 2m sin, n এর জায়গায় বসাও 2m পাই প্লাস -1 টু দি পাওয়ার n এর জায়গায় বসাও 2m ইন্টু π/4। খেয়াল করে দেখো, আবার বলতেছি দেখো, এই যে n এর জায়গায় বসাও 2m, n এর জায়গায় কি বসাবো একটু ভালো মতো বোঝো, n এর জায়গায় কি বসাবো, n এর জায়গায় বসাবো 2m, সহজ কথা, এই যে 2m বসাইছি, এই যে n এর জায়গায় 2m। এখন আমাকে বলো এই 2m জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, এই যে 2m এটা জোড় নাকি বিজোড়, অবশ্যই জোড়, অবশ্যই কি জোড়। তাইলে এই যে -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, দেখো -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা প্লাস হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। দেখো sin 2m পাই প্লাস -1 এর পাওয়ার জোড় সংখ্যা হইলে এটা পজিটিভ 1 হয়ে যাবে প্লাস π/4। এখন তোমরা এখানে m এর মান দেখো, যা খুশি তা ধরো, ভালো মতো বোঝো আস্তে ধীরে। m কি, m মানে যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারবে, কিন্তু এই যে m এর মান এখানে m, তুমি কিন্তু চাইলে এখানে এটাও লিখে দিতে পারো, এই যে m যেহেতু বিলংস টু z, তাহলে m ও কিন্তু বিলংস টু z ই হবে। এই যে এখানে m, এটা তুমি এখানেও লিখে দিতে পারো, অথবা একদম লাস্টেও বলতে পারো যে এখানে m ও কিন্তু পূর্ণ সংখ্যা। তুমি এখানে m এর মান যে কোনো পূর্ণ সংখ্যা বসাও এটা জোড় সংখ্যা হবে, এখানে m এর মান যে কোনো পূর্ণ সংখ্যা বসাও এটা বিজোড় সংখ্যা হবে। কাজে m এর মান তুমি এখানে যা খুশি তা ধরতে পারো, যে কোনো পূর্ণ সংখ্যা। এখন বলো এই মানটা বের করার জন্য m এর মান কোনটা ধরলে সবচেয়ে ইজি, 0 ধরলে ইজি না? তুমি এখানে m এর মান 0 ধরতে পারো, 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 3 ধরতে পারো, -1 ধরতে পারো, -2 ধরতে পারো, -3, যে কোনো পূর্ণ সংখ্যা ধরতে পারো। কোনটা ধরলে সবচেয়ে ইজি হবে? 0 ধরলে। তুমি m এর মান 0 ধরে ফেলো, এটা বাদ, sin π/4, sin π/4 এর মান কত, 1/√2, শেষ। সহজ না? কেউ যদি m এর মান এখানে 1 ধরে, ধরো তুমি ধরলো 1, ধরো তুমি m এর মান ধরলো 1, তাহলে কি হবে sin 2π, m এর মান 1 ধরলা, 2π প্লাস π/4। দেখো প্রথম চতুর্ভাগ 2π 90 এর জোর গুণিতক 4ই হবে, sin π/4 হবে 1/√2ই হবে। তুমি এখানে m এর মান 0 ধরলেও 1/√2 আসবে, 1 ধরলে 1/√2 আসবে, m এর মান যদি কেউ 2 ধরে তাও 1/√2ই আসবে, যা খুশি তা ধরো। বাট আমার সবচেয়ে সহজ হবে কখন, যখন আমি m এর মান 0 ধরবো, শেষ। খুবই সহজ জিনিস। ওকে ফাইন। আবার এই যে দেখো n যদি বিজোড় সংখ্যা হয়, n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এখানে কি হবে বলো, n এর জায়গায় বসাও যে কোনো বিজোড় সংখ্যা 2m + 1 পাই। এই যে দেখো n এর জায়গায় কি বসাইছি, n এর জায়গায় বসাইছি বিজোড় সংখ্যার অনুক্রম 2m + 1 পাই প্লাস -1 টু দি পাওয়ার n এর জায়গায় বসবে 2m + 1 ইন্টু π/4। ওকে ফাইন। এখন আমাকে বলো -1 এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, শোনো ভালো মতো, -1 এর পাওয়ার যদি 0 হয় সেটা প্লাস হয়ে যায়, -1 এর পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয় তাইলেও সেটা প্লাস হয়ে যায়।
তবে -1 পাওয়ার যদি কোনো বিজোড় সংখ্যা হয় সেটা কিন্তু মাইনাসই থাকে। সেটা কি থাকে? মাইনাসই থাকে। তাহলে এখানে কি থাকবে? সাইন 2m + 1 পাই -π/4 -π/4। একটু ভালো মতো বোঝো, 2m + 1 পাই যেমনি ছিল অমনি আছে। এই যে -1 উপরে পাওয়ার বিজোড় সংখ্যা এটা হচ্ছে নেগেটিভ -π/4। এখন এটার মান যে তুমি বের করবা সবচেয়ে সহজ কি ধরলে হবে? জাস্ট m এর মান 0 বসায় দাও। তুমি এখানে m এর মান 0 1 2 3 4 -1 -2 -3 মানে যে কোনো m যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। m তো আমরা আমাদের ইচ্ছা মতো ধরছি। প্রশ্নে তারা বলে দিছে n এর কথা। n আমি একবার শূন্য নিছি, একবার জোড় সংখ্যা নিছি, একবার বিজোড় সংখ্যা নিছি। তো n এর মান জোড় কিংবা বিজোড়ের জন্য m এর মান তো আমি 0 বসাইতে পারবো, 1 2 3 -1 -2 -3 মানে m তুমি যে কোনো পূর্ণ সংখ্যা বসাইতে পারবা। তাহলে আমার মান বের করার জন্য সবচেয়ে ইজি হচ্ছে m এর মান 0 বসাই দেওয়া। তুমি মনে মনে m এর মান 0 বসাই, এটা মনে মনে, এটা দেখাইতে হবে না। m এর মান তুমি যদি 0 বসাও, দেখো মনে মনে বসাই দেবে, m এর মান 0 বসাইলে এটা বাদ থাকবে 1 × π, এটা থাকবে সাইন π - π/4। দেখো এটা মনে মনে যে m এর মান যদি আমি 0 বসাই 2m হয়ে যাবে 0, থাকবে 1 × π মানে π - π/4। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগের চিহ্ন পজিটিভ, sin π/4 sin π/4 সমান 1/2। এই বুঝছো ম্যাথটা? সহজ। সৃজনশীলের ক নম্বরে আসে এই ম্যাথগুলা। এই টাইপের প্রশ্ন সৃজনশীলের ক নম্বরে আসবে। সবাই কি বুঝছো? আমি আরেকটু রিভিউ করি যে ভাই তোমাকে বলছে এই জিনিসটার মান বের করো, এবং এখানে n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। এখন আমাকে বলো, একটু ওয়েট করো, যে এই ম্যাথটা কেন আমি এভাবে করলাম? n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, তো তুমি কি n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা মানে কি 0 1 2 3 4 ডট 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 অসীম সংখ্যক মান আছে, আবার নেগেটিভ দিকে -1 -2 -3 ডট 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 অসীম সংখ্যক মান আছে। তুমি কি অসীম সংখ্যক মান বসাবা? তুমি কি এভাবে লিখবা যে একবার n এর মান 0 নেই, তারপরে 1, তারপর 2, তারপর 3, এভাবে সারা দিন চলতেই থাকবে? না, আমরা একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসবো। কিভাবে? সকল পূর্ণ সংখ্যাকে আমরা 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে শূন্য, একটা হচ্ছে জোড় সংখ্যা, একটা হচ্ছে বিজোড় সংখ্যা। আবার বলতেছি, শূন্যও কিন্তু জোড় সংখ্যার মধ্যেই ফেলে দেওয়া যায়, কারণ এখানে m এর মান 0 বসাইলেই n এর মান 0 হবে। বাট তাও আমরা আলাদা করে দেখাই দিলাম, জিনিসটা সুন্দর হইলো যে আমরা 0-র জন্য দেখলাম, জোড় সংখ্যার জন্য দেখলাম, বিজোড় সংখ্যার জন্য দেখলাম, সবগুলা ক্ষেত্রে অ্যান্সার কত আসছে? 1/√2। এই 3টা ক্ষেত্র দেখাই দিলে আলাদা করে আর ওই যে একবার 0 1 2 3 4 5 -1 -2 -3 এই সকল পূর্ণ সংখ্যা তো আর নেওয়া সম্ভব না। তুমি যদি সকল পূর্ণ সংখ্যা দেখাইতে চাও তাহলে দিন শেষ হয়ে রাত হয়ে যাবে, শেষ হবে না। এই জন্য আমরা জিনিসটাকে ইজি করার জন্য এইভাবে করছি। তোমরা কি বুঝছো আসলে যে ঘটনাটা কি ঘটছে এখানে? আমরা সকল পূর্ণ সংখ্যাকে এই তিনটা গ্রুপের আন্ডারে নিয়ে আসছি। ওকে ফাইন। তাইলে এটা যদি বাড়ির কাজ দেই পারা যাবে না? দেখো, এবং এখানে তারা আরেকটা সুন্দর কথা বলে দিছে। আগে বলছিল n belongs to ক্যাপিটাল Z, এখানে বলছে n শূন্য বা শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য বা শুধু ধনাত্মক, ঋণাত্মক নিতে হবে না। যদি ঋণাত্মক নেওয়া লাগতো তাও তো কোনো অসুবিধা নাই, কথা তো একই। শোনো, শূন্য ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য ঘটনা যা, ঋণাত্মকের জন্য তো তাই। আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম। দেখো এখানে বলছে n শূন্য বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ভাই ধনাত্মক পূর্ণ সংখ্যাও তো দুই প্রকারের হইতে পারে। তুমি আগে লিখবা n = 0 হলে, প্রশ্নটা তোলো আমি লিখে দিচ্ছি, তারপরে জোর। দেখো প্রশ্নের শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলুক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলুক, সবাইকে কিন্তু আমরা জোর বিজোর এই দুইটা ফরম্যাটেই ফেলতে পারি। আগের ম্যাথ আর এই ম্যাথ হুবহু সেম। প্রশ্নে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলুক কিংবা শুধু ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলুক অথবা সকল পূর্ণ সংখ্যা বলুক, কথা একই, কথা একই। বুঝছো? আমি অ্যান্সারটা বলেছি, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 1। অ্যান্সার হবে, তুমি এটা 0 নিবা, 0 নিলে 1 আসবে। নিজেরা ট্রাই করবা, জোড় সংখ্যা নিলেও 1 আসবে, বিজোড় সংখ্যা নিলেও কি আসবে? 1ই আসবে, সব সেম ভ্যালুই আসবে। বাট আমরা 3টা আলাদা আলাদা কন্ডিশনের আন্ডারে দেখাই দেবো। দেখো যদি বলে যে কোনো পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যাকে আমরা জোর বিজোড় এই দুইটার আন্ডারে ফেলতে পারি। যদি শুধু ধনাত্মক বলে তাও তো এই ধনাত্মক সংখ্যাকে আমরা জোর বিজোর এই দুইটা ভাগেই ভাগ করতে পারি।
আলাদা কিছু না, দুইটা ম্যাথ হুবহু সেমই। প্রশ্নে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা বলুক বা সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলুক অথবা সকল পূর্ণ সংখ্যা যা বলুক, আমরা শূন্য, ধনাত্মক, ঋণাত্মক এই তিনটা কনভার্ট মানে তিনটা পার্টের আন্ডারে ম্যাথটাকে করে দিব। এন এর মান একবার এখানে 0 বসাবা, একবার জোর সংখ্যা বসাবা 2m বসাবা, আর একবার 2m+1, যেখানে লাস্টে তুমি লাস্টে একবারে লিখতে পারো যে এখানে এখানে m বিলংস টু ক্যাপিটাল Z, অথবা যেহেতু এখানে দেখো m শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা আছে, এখানে তো ঋণাত্মক হইতে পারবে না, তুমি এখানে এটা লিখবে এখানে m ধনাত্মক পূর্ণ সংখ্যা, কারণ শূন্য তো আলাদা করে নিয়ে নিছি, বুঝছো? এই যে এখানে m বিলংস টু Z ছিল, কারণ এখানে n যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারবে, বাট এখানে তো বলা আছে n শূন্য হইতে পারবে অথবা শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা, কাজে লাস্টে এখানে বলে দিও যে এখানে m শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারবে, ঋণাত্মক হইতে পারবে, জাস্ট এতটুকু পার্থক্য। এখানে যদি m বিলংস টু Z লিখো তাহলে আবার হবে না, কারণ কি? কারণ এখানে তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারবে না, জাস্ট বলে দিবা যে এখানে m শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারবে। ওকে, ঠিক আছে। আলাদা করে 0 এখানে বলার দরকার নাই, কারণ 0 তো আমি আলাদা করে নিয়েই নিছি, n এর মান 0 এটা আলাদা করেই নিছি, কাজে বাকি আছে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা, কাজে এখানে m এর বেলায় শুধু এটা বললেই চলবে। গুড এনাফ, বোঝাইতে পেরেছি? সহজ জিনিসটাকে সহজভাবে চিন্তা করো, কেউ আবার পেঁয়াজ পুষ লাগাইয়া জটিল করে চিন্তা করতে চাও না, তুমি জিনিসটাকে সহজভাবে চিন্তা করো, জিনিসটা আসলেই সহজ। ওকে ফাইন, ঠিক আছে। বিজোড় নিব কেন? এই ধনাত্মক পূর্ণ সংখ্যা কি বিজোড় হইতে পারে না? ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? শূন্য বা ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? শূন্য, 1 2 3 4 5 6, এই যে দেখো তুমি আলাদা করে শূন্য নিলা, যারা বাকি আছে তাদের মধ্যে এই যে এরা হচ্ছে বিজোড়, এভাবে চলতে থাকবে 1 3 5 7 আর 2 4 6 8, এরা হচ্ছে জোড়। ধনাত্মক পূর্ণ সংখ্যা হোক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হোক, সেখানে দুই টাইপের সংখ্যা থাকবে, হয় জোড় নয় বিজোড়। বুঝছো? বোঝা গেল? ওকে ফাইন। ওকে হ্যাঁ, এইখানে প্রশ্নটা তোলো, সবাই প্রশ্ন তুলে ফেলো, সবাই প্রশ্ন তুলে ফেলো। আচ্ছা ওয়েট এক সেকেন্ড, দেখো এই মাত্রাতে m এর মান যদি কেউ 1 বসায়, আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছি, তাহলে n এর মান হবে 2, 2 একে 2, 2 বসালে 4, 2 4 6, ঠিক আছে। বাট এখানে যদি m এর মান, আমি যে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখছি, কেউ যদি m এর মান 1 থেকে শুরু করে, তাহলে তো 2 একে 2 আর একে 3 থেকে শুরু হবে, কাজে এখানে শূন্য সহ বলতে হবে, কারণ m এর মান যদি এখানে শূন্য হয় তখন হবে 1, আর নয়তো এখানে একটা -1 দিতে হবে। খেয়াল করে দেখো একটা জিনিসে এখানে ঝামেলা হয়েছে, কি ঝামেলা? আমি যদি 2m+1 বলি এবং m শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি, মানে 1 2 3 এখান থেকে শুরু, দেখো ঝামেলাটা কোথায় হয়েছে? যদি আমি বলি যে m ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে যদি তুমি m এর মান 1 বসাও, এখানে 1 বসালে 2 একে 2 আর একে 3, তো বিজোড় সংখ্যা কি 3 থেকে শুরু হয়? বলো, বিজোড় সংখ্যা তো 3 থেকে শুরু হয় না, শুরু হয় 1 থেকে, কাজেই এখানে হয় মাইনাস দিতে হবে। যদি তুমি মাইনাস দাও তাহলে 2 একে 2 -1 মানে 1 থেকে শুরু হইলো। অথবা আরেকটা কাজ করতে হবে, এখানে বলতে হবে m সমান 0 বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই যে যা ছিল পুরোটাই বলে দিতে হবে। তাহলে যদি তুমি m এর মান ধরো 0 থেকে শুরু, তাইলে যদি তুমি m এর মান 0 বসাও, এটা 0 এটা 1 থেকে শুরু হবে, m এর মান যদি 1 বসাও 3, বুঝছো? কাজে বেটার হয় এটা এখানে যা আছে সেটাই বলে দেওয়া, 0 বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাইলে আর কনফিউশনে কিছু নাই। প্রশ্নে যেইটা আছে সেটাই বলি, শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে গেলে আবার ঝামেলা, সেক্ষেত্রে এখানে প্লাসের জায়গায় মাইনাস দিতে হবে, যেমনে খুশি। তুমি এইটাকে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখো তাহলে এখানে দিতে হবে -1, আর যদি এখানে লিখো যে এখানে m,
এখানে এম শূন্য, এম হচ্ছে শূন্য, অথবা এখানে এম সমান শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই যে শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা যদি বলে দাও তাইলে আর কোনো সমস্যাই নাই, কারণ এম এর মাধ্যমে একবার 0 বসাও তাহলে এটা হবে 1, 2 বসাও, সরি 1 বসাও, 2 একে 2 আর একে 3, 2 বসাও, 2 দুগুণে 4 আর একে 5, হয় এখানে শূন্যটা উল্লেখ করে দিতে হবে অথবা এখানে মাইনাস দিতে হবে। ঘটনা ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। এখন এই প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে তো? হয় তুমি 2m-1 দিবা ওখানে, অথবা বলে দিবা m এর মান শূন্য হইতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে। কারণ শূন্যটা না বলে দিলে তখন 3 থেকে শুরু হবে, তো বিজোড় সংখ্যা তো 3 থেকে শুরু না, 1 থেকে শুরু। ওকে, m সমান 0 বসাইলে -1 থেকে শুরু হয়। যদি m এর মান 0 বসাও তখন তো 2m+1 লিখবা, তখন তো মাইনাস লিখতেছো না। এই -1 হবে না। দেখো আমি তো বললামই, যদি তুমি m এর মান শূন্য বা ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখো তখন এটা +1 দিবা, 0+1 মানে +1। আর যদি কেউ শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাইলে সে মাইনাস দিবে, কারণ সেক্ষেত্রে তো এখানে 1 থেকে শুরুই হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু, তখন 2 একে 2 -1 মানে 1। বুঝছো? তুমি এখানে শূন্য উল্লেখ করে দিলে এখানে প্লাস দিবা, কারণ শূন্য উল্লেখ করে এখানে মাইনাস দিলে m এর মান শূন্য বসাইলে এটা -1 হয়ে যাবে। এখানে তো ঋণাত্মক হইতে পারবে না। দুইভাবেই তো বলে দিলাম, যে এইভাবে খুশি তুমি করো। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো এই ম্যাথটা খুবই চমৎকার একটা ম্যাথ। দেখো তোমাকে কি বলছে একটু ভালো মতো বোঝো। x বলছে r sin θ + 45 ডিগ্রি, y বলছে r sin θ - 45 ডিগ্রি। তোমাকে প্রমাণ করতে বলছে x² + y² = r²। দেখো প্রশ্নে x এর মান দেয়া আছে, y এর মান দেয়া আছে, প্রমাণ করতে বলছে x² + y²। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে মানটা বসাই দিই। দেখো যেইটা প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড x² + y² বসাই দাও, এটাকে স্কয়ার করে দাও। r² sin স্কয়ার, r² sin স্কয়ার θ + 45 ডিগ্রি প্লাস r² sin স্কয়ার θ - 45 ডিগ্রি। দেখো কি কমন নেওয়া যায় বলো তো? কি কমন নেওয়া যায়? r² কমন নেওয়া যায়, r² কমন নেওয়া যায়, r² কমন নিয়ে নিলাম। ওকে ঠিক আছে, sin স্কয়ার θ + 45 প্লাস এখানে sin স্কয়ার θ - 45 ডিগ্রি। এখন একটা জিনিস দেখো তো, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি নাই, একটা জিনিস ভালো মতো দেখো। এই যে x² + y², এটা সমান যেইটা প্রমাণ করতে বলছে এই যে r², এই r² অলরেডি এখানে চলে আসছে না? একটা জিনিস খেয়াল করো, একজন বলছে sin স্কয়ার কমন, এই এমনি ত্রিকোণমিতিক অনুপাত কমন নেওয়া যায়? sin স্কয়ার θ + 45 এই পুরাটা একসাথে, তুমি যদি এন থেকে sin স্কয়ার এন থেকে sin স্কয়ার কমন নিয়ে নাও, তার মানে তো এর কাপড় চোপড় খুলে তুমি নিয়ে চলে আসলা। এই কাজ তো করা যাবে না, ত্রিকোণমিতিক অনুপাত এমনি কমন নেওয়া যায় না। এখন দেখো এই যে r² আমি কমন নিয়ে নিছি, উত্তরও r², তার মানে কি তুমি এই জিনিসটা বুঝতে পারতেছো? একটু মনে মনে এটা লিখো না, r², এই যে বাকিটুকু, এই বাকি জিনিসটার মান যদি 1 হয় তাইলে উত্তর মিলে যাবে না? কেউ লিখো না। দেখো আমাকে যেইটা একটু ভালো মতো বুদ্ধি খাটাও, যেইটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে r²। যেহেতু এখানেই r² চলে আসছে, তাহলে এই বাকি রাশিটার মান যদি 1 হয়, বাকি রাশিটার মান যদি 1 হয় তাইলে তো উত্তর মিলে যাবে। এখন আমাকে বলো sin স্কয়ার সামথিং প্লাস sin স্কয়ার সামথিং, এরকম কোন সূত্র কি আছে যেটা দুটো যোগ করলে 1 হয়? বলো। আমি এখান থেকে এতটুকু ডিসিশন নিতে পারলাম যে এই জিনিসটার মান যদি আমি 1 বানাইতে পারি তাহলে উত্তর মিলে যাবে। এখন দুইটা sin স্কয়ার যোগ করে 1 হয় এরকম কোন সূত্র নাই, বাট এরকম একটা সূত্র আছে, সরকারি সূত্র। এই সূত্রটা সবাই জানো, মনে আছে? sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1। দেখো ভাই আমি তো এই জিনিসটা বুঝে গেছি যে এই পুরোটার মান আমাকে 1 বানাইতে হবে।
এখন ওয়ান, দুইটা সাইন স্কোয়ার যোগ করলে তো ওয়ানের কোনো সূত্র আমরা শিখি নাই, বাট আমরা কিন্তু এই সূত্রটা সবাই জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এই যে এখানে দুইটার মধ্যে দেখো দুইটাই সাইন স্কোয়ার আছে, যে কোনো একটাকে আমি কস স্কোয়ার বানাবো। দেখো আমি কি চাইতেছি সেটা বোঝো, তাইলে জীবনে ওই ম্যাথগুলা মুখস্থ করা লাগবে না। দেখো আমি চাইতেছি দুইটার একটাকে সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ার বানাবো, এবং অবশ্যই দুইটা অ্যাঙ্গেল কিন্তু সেম হতে হবে। এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করা যাবে যখন এখানে অ্যাঙ্গেল যত এখানে অ্যাঙ্গেল সেম হইতে হবে। তো আমরা যখন কনভার্ট করি, আমাকে বলো আমরা বড় অ্যাঙ্গেলটাকে কনভার্ট করি নাকি ছোটটাকে? নর্মালি আমরা কি করি বলো? এই মাইক্রোফোনে কি সমস্যা হয়েছে? অনেকে বলতেছে মাইক্রোফোন নাকি প্রবলেম হচ্ছে। হ্যাঁ দেখো আমি আবার বলতেছি, দেখো আমি এই সূত্রটা জানি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এই দুইটা সাইন স্কয়ারের মধ্যে একটাকে কস স্কয়ার বানাবো, একটাকে কি করব কস স্কয়ার বানাবো। কোনটাকে কস স্কয়ার বানাবো? এই অ্যাঙ্গেলটা বড় নাকি এইটা বড় বলো? আমরা নর্মালি যে চেঞ্জ করি, আমরা কি করি বড় অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করে ছোট বানাই না? তাহলে এই যে বড় অ্যাঙ্গেলটা, তোমার টার্গেট হবে এইটাকে এটার মতো বানানো। দেখো দুইটা অ্যাঙ্গেলকে সেম বানানো হচ্ছে আমার টার্গেট, ভালো মতো বোঝো। এখন আমাকে বলো এই অ্যাঙ্গেলটাকে কিভাবে এটার মতো লেখা যায়, এবং এমন ভাবে লিখবো যাতে 90 প্লাস সামথিং কিংবা 90 মাইনাস সামথিং আকারে লেখা যায়। কেন? কারণ সাইন থেকে কজে যাইতে, সাইন থেকে কজে যাইতে সূত্র কি? এই যে দেখো ভালো মতো বুঝছো, আমি যে কোনো একটা সাইনকে কস বানাবো, সাইন থেকে কজে যাওয়ার সূত্র হচ্ছে এইটা। এগুলা কিন্তু মনে মনে থাকবে, এগুলা মনে মনে থাকবে, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। তো এই অ্যাঙ্গেলটাকে এটার মতো কিভাবে লেখা যায় একটু চিন্তা করো তো। এই অ্যাঙ্গেলটাকে এটার মতো কিভাবে লেখা যায় একটু চিন্তা করো, আমাকে বলো তো এটাকে এভাবে লেখা যায় কিনা, একটু চিন্তা ভাবনা করে বলো লেখা যায় কিনা। সাইন স্কয়ার, আগে এটাকে আমি এটার মতো লিখে ফেলি, থিটা মাইন, আচ্ছা ওয়েট এখানে একটা থার্ড ব্র্যাকেট লাগবে, থিটা মাইনাস 45 এটার মতো লিখলাম। এখন সমতা করি, সমতা করার জন্য কত যোগ করতে হবে? 90। এই দেখো ওয়েট, এই যে বুঝে গেছি 90 প্লাস থিটা মাইনাস 45। এই যে দেখো কিছু কি বুঝলা কি করলাম? না বুঝলে কোনো সমস্যা না, আমি বুঝাই দিচ্ছি। দেখো থিটা মাইনাস 45 ডিগ্রি, এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট ক্লোজ হবে। এই যে আমি এই বড় অ্যাঙ্গেলটাকে ছোট অ্যাঙ্গেলের মতো কনভার্ট করছি, 90 প্লাস অথবা সাইন 90 মাইনাস যেটা দিয়ে লিখো তুমি। দেখো সাইন 90 প্লাস থিটা এটাও কিন্তু কস থিটা, খেয়াল করে দেখো সাইন 90 মাইনাস থিটা এটাও কস থিটা, আবার সাইন 90 প্লাস থিটা এটাও কিন্তু কস থিটা। এখানে চিহ্ন পজিটিভ আসতেছে নাকি নেগেটিভ আসতেছে ডাজন্ট ম্যাটার। কি করছি ভালো মতো বুঝছো? কি করছি? এই বড় অ্যাঙ্গেলটাকে ছোটটার মতো লিখছি, আগে এটাকে এটার মতো লিখে ফেলছি, তারপর সমতা করছি যে ভাই এখানে ছিল প্লাস 45, এটার মতো বানাইতে গিয়ে লিখে ফেলছি মাইনাস 45। তাহলে এটা সমতা করার জন্য 90 ডিগ্রি যোগ করতে হবে, কারণ 90 থেকে 45 বিয়োগ করলে তারপরে 45 অবশিষ্ট থাকে। কাজে এই অ্যাঙ্গেলটাকে আমি এইভাবে লিখতে পারি। এখন তো ম্যাথ শেষ। আর স্কয়ার, এই যে সাইন এটা তো স্কয়ার আছে, সাইন স্কয়ার, এই যে সাইন স্কয়ার 90 প্লাস এটাকে মনে মনে থিটা ধরো, সাইন 90 প্লাস এইটাকে মনে মনে ধরো থিটা, সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা, আর উপরে আছে কস স্কয়ার। এই যে কস স্কয়ার থিটা, থিটার জায়গায় বসবে থিটা মাইনাস 45 প্লাস এখানে সাইন স্কয়ার থিটা মাইনাস 45। শেষ, ম্যাথ শেষ। বলো এই ম্যাথটা কি কঠিন কিছু? এই ম্যাথটা অনেকে এই জিনিসটাই বুঝতে পারে না যে আমরা কেন এই অ্যাঙ্গেলটাকে এইভাবে লিখলাম। আমি আবার বলতেছি, দেখো কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা অ্যাঙ্গেল দুটো সেম, তাহলে এই দুইটা যোগ করলে হয়ে যাবে 1, তাহলে উত্তর হচ্ছে আর স্কয়ার ইন্টু 1। ভালো মতো বোঝো ম্যাথটা, আর স্কয়ার ইন্টু 1 সমান আর স্কয়ার। আরে কি আর লিখতেছি, এই যে তোমার এখানে এই জিনিসটাই বুঝতে অসুবিধা হবে। কোন জিনিসটা বুঝতে অসুবিধা হবে? যে এই অ্যাঙ্গেলটাকে আমি কেন এইভাবে লিখলাম, তার কারণ হচ্ছে আমি জানি উত্তর হবে আর স্কয়ার, প্রশ্নে দেওয়াই আছে। কাজে বাকি অংশটার ভ্যালু হইতে হবে 1। 1 বাড়ানোর বুদ্ধি কি? দুইটা সাইন স্কয়ারের মধ্যে যে কোনো একটাকে কস স্কয়ারে কনভার্ট করো, এবং কনভার্সনের ক্ষেত্রে আমরা কি করব? বড় অ্যাঙ্গেলটাকে ছোটটার মাধ্যমে লিখব।
এই যে বড় অ্যাঙ্গেলটাকে আমি ছোটটার মাধ্যমে লিখছি, তারপরে সমতা করছি। সাইন 90 প্লাস এই পুরোটাকে মনে মনে থিটা বিবেচনা করো। সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা, থিটার জায়গায় বসবে থিটা মাইনাস 45। তাহলে উপরে আছে স্কয়ার, কস স্কয়ার হবে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, যোগ করলে হবে 1, আর স্কয়ার ইন্টু 1 মানে আর স্কয়ার। শেষ। বলো এই ম্যাথটা আর কখনো ভুল হবে? পারবা না। সবকিছু লজিক আছে। আমরা যে এই যে কাজগুলো করতেছি, কি করতেছি, কেন করতেছি, এই জিনিসটা যদি বুঝে বুঝে করো তাইলে পরীক্ষায় পারবা। আর ত্রিকোণমিতির ম্যাথ অবশ্যই পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাইতে হবে। যদি ভালো মতো রিভিশন দিয়ে না যাও তাহলে কিন্তু পরীক্ষা হলে দেখবো অর্ধেক করে ভুলে গেছো, বাকিগুলো মনে নাই। ওকে, প্রশ্নটা তোলো। খুবই চমৎকার ম্যাথ, খুবই চমৎকার ম্যাথ। প্রশ্ন তোলো। খুবই চমৎকার কিছু ম্যাথ করবো আমরা এখন। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড, আচ্ছা 30 সেকেন্ড, 10 সেকেন্ড তো চলেই গেছে, আর 20 সেকেন্ড। না রেডিয়ানে লেখার দরকার নাই, প্রশ্নের ডিগ্রি আছে না। শোনো, যে প্রশ্ন ডিগ্রিতে থাকবে, একজন বলছে এটা রেডিয়ানে লিখে যাবে না, যে প্রশ্ন ডিগ্রিতে থাকবে সেটা তুমি ডিগ্রিতেই লিখবা, বুঝছো? প্রশ্ন যদি ডিগ্রিতে থাকে তুমি ডিগ্রিতেই লিখবে, না রেডিয়ান আনার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন তোলা হয়েছে? ওকে ফাইন, ঠিক আছে, আস্তে ধীরে বলছো, দৌড়াদৌড়ি কিচ্ছু নাই। দেখো প্রশ্নে বলছে থিটা সমান পাই বাই 28 হলে দেখাও যে টেন থিটা, টেন 3 থিটা, টেন 5 থিটা, ডট 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 টেন 13 থিটা। আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো পদ নাই আসলে, যদিও ডট 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 দেওয়া আছে, এটা সমান সবগুলা গুণ আকারে আছে, দেখাইতে বলছে 1। আচ্ছা আমাকে বলো তো এখানে মোট পদ কয়টা আছে, লিখে ফেলো। এখানে অনেকগুলো পদ নাই, খুব বেশি নাই, লিখো থিটা 3 থিটা 5 7 9 11, যেগুলো পদ আছে সবগুলো লিখে ফেলা যায়। এখানে শুধু শুধু ডট ডট লেখার দরকারই নেই। আগে লেফট হ্যান্ড সাইডে যতগুলা পদ আছে সবগুলো লিখো। বিজোড় সংখ্যক, এই যে এখানে থিটার সহগ 1, এখানে 3, তারপরে 5, তার মানে তারপরে হবে 7, তারপরে হবে 9, তারপরে 11, তারপরে 13, মাত্র কয়েকটা পদই আছে, কাজে এখানে ডট ডট লেখার কোনো দরকার নাই। তুমি সবগুলা পদ লিখো, সবগুলা পদ লিখে ফেললাম। ওকে ফাইন। এখন একটা জিনিস চিন্তা করে দেখো ধীরে সুস্থে, যে ভাই এই যে 7 থিটা আছে, একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখান থেকে 7 থিটার মান কত? 7 দিয়ে গুণ করে দাও, 4 7 28, পাই বাই 4 না? দেখো পাই বাই 4 45 ডিগ্রি, এটা আমাদের মুখস্থ না? এটা আমাদের মুখস্থ। এগুলো কিন্তু দেখে চিনতে পারতে হবে, একটু ভালো মতো প্র্যাকটিস করে চিনতে পারতে হবে। দেখো এই যে থিটা সমান দেখা পাই বাই 28, তুমি 7 থিটা, এটা মনে মনে, এটা কিন্তু এভাবে দেখানোর দরকার নাই, পরের লাইনে ডিরেক্ট বসাই দিবা। দেখো 7 থিটা সমান 7 দিয়ে গুণ করে দাও, 4 7 28, তাহলে পাই বাই 4, পাই বাই 4 মানে 45 ডিগ্রি। তার মানে এটার মান, এই যে এতটুকুর মান কি হয়ে যাবে, 10 45 ডিগ্রি, এটার মান হয়ে যাবে 1। ওকে ফাইন, এটার মান 1 বসাবো। তারপরে এই জিনিস আচ্ছা তুমি এটা লিখেও দিতে পারো, তুমি চাইলে এটা ডান পাশে সাইড নোটে অথবা ডান পাশে রাফে লিখে দিতে পারো, অথবা না লিখলেও চলে, আমি তাও লিখে দিই। দেখো যে এখানে 7 থিটা সমান পাই বাই 4। আচ্ছা এখন এই যে এটার মান হয়ে যাচ্ছে 1, এটার মান কত 1। আমাকে বলো তো এই পুরাটার ভ্যালু যদি 1 হয় আর মাঝখানটার মানও যদি 1 হয়, তাহলে পুরাটা সবগুলো, এখানে মোট পদ আছে 7টা, 7টা পদের মান 1, গুণফল কখন 1 হইতে পারে? ধরো এটার ভ্যালু 1, যদি এরকম হইতো এটার সাথে এইটা কাটাকাটি, এটার সাথে এইটা কাটাকাটি, এটার সাথে এইটা কাটাকাটি, তাহলে আলটিমেটলি কাটাকাটি গিয়ে লাস্টে এই যে 1 যেটা আছে এটাই থাকতো না? এটাই থাকতো। তো জিনিসটাকে চিন্তা করো যে অ্যান্সারটা যেহেতু 1, মাঝখানেরটা অলরেডি 1 হয়ে গেছে, এই যে এটা, এটার ভ্যালু অলরেডি আমরা বুঝে গেছি 1, যদি এখনো লিখে নাই পরের লাইনে লিখবো, বাট আমরা বুঝে গেছি এটার ভ্যালু 1। এই পাশেও পদ আছে 3টা, এই পাশেও পদ আছে 3টা, তাহলে ঘটনাটা আসলে যেটা ঘটবে, এই 3টার সাথে এই 3টা কাটাকাটি যাবে। এখন 10 এর সাথে 10 তো কাটাকাটি যায় না, 10 এর সাথে 10 কাটাকাটি যায় না, 10 এর সাথে কি কাটাকাটি যায় বলো? কোট। 10 এর সাথে 10 কাটাকাটি যাবে না, এইভাবে তুমি কাটাকাটি করতে পারো কোট। এখন বলো তো 10 কে কট বানানোর বুদ্ধি কি? একটু ওয়েট, দেখো 90 এর সাথে দেখো 10 কে কট বানানোর বুদ্ধি কি? এরকম 10 90, এইভাবে লিখি 90 পাই বাই 2 প্লাস থিটা, অথবা পাই বাই 2 মাইনাস থিটা, যেটাই হোক না কেন,
পাই বাই টু প্লাস হোক অথবা পাই বাই টু মাইনাস, যেটাই হোক না কেন আমরা এই 90 প্লাস অথবা 90 মাইনাস সামথিং আকারে লিখলে 10কে আমরা কট বানাইতে পারি। এখানে কি আসবে আমার দেখার বিষয় না, চিহ্ন কি আসবে না আসবে ওই আলাপ পরে। তার মানে এখানে আমার সহায়তা লাগবে 90 ডিগ্রির। শোনো, তুমি যদি 10কে কট বানাইতে চাও বা কটকে 10, সবচেয়ে বেশি সহায়তা তোমাকে কে করবে? এই যে পাই বাই টু, এই 90 ডিগ্রি করবে না, 90 প্লাস সামথিং অথবা 90 মাইনাস সামথিং, তাই তো? তাহলে আমাকে বলো তো, এই যে পাই বাই টু, এখান থেকে পাই বাই টু সমান কত হয়? এই যে পাই বাই টু, পাই বাই 28 সমান যদি থিটা হয়, তাহলে পাই বাই টু সমান কত হবে? 14 দিয়ে গুণ হবে, 14 থিটা। এই জিনিসটা, এই জিনিসটা তোমাকে অনেক হেল্প করবে যখন এইরকম ভ্যালু থাকবে, পাই বাই 28 এই বা পাই বাই 14 এই টাইপের জিনিস। তুমি আগে এখান থেকে পাই বাই টু বাইর করবে। দেখো একটু ভালো মতো বোঝো কি করতেছি, কি করতেছি ভালো মতো বোঝো। এই যে এখান থেকে এই যে 14 থিটা সমান পাই বাই টু। এখন তুমি একটা জিনিস বলো তো, তোমার কি এই জিনিসটা মনে আছে প্রথম ক্লাসে যে পড়াইছিলাম, যে এই যে দেখো থিটা 13 থিটা, এই দুইটা অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 14 থিটা, মানে 90 ডিগ্রি। তাহলে এই দুইটার গুণফল 1। মনে পড়ে কার কার? কিছু কি মনে আছে? একটু মনে করে দেখো, ওই যে 2 নাম্বার ক্লাসে পড়াইছিলাম, এই যে থিটা, এই যে 13 থিটা, এই দুইটা থিটার যোগফল 14 থিটা, মানে কত? মানে ওই যে দেখো 90 ডিগ্রি। তাহলে এই দুইটার গুণফল কত? 1। কার কার মনে আছে? এই দুইটার গুণফল কত? 1। ঠিক আছে, কিভাবে? এই যে 3 থিটা 11 থিটা, দেখো 11 আর 3 গুণ করলে যোগ করলে 14 থিটা, 90 ডিগ্রি। তাহলে এই দুইটার গুণফল হবে 1। আবার 5 থিটা 9 থিটা, এই দুইটার গুণফল কত হবে? 1। এই ম্যাথগুলো এমসিকিউতে যদি আসে, যদি এমসিকিউতে আসে তাহলে ডিরেক্ট এমনি লিখে দিবা, বাট রিটেনে আসলে এইভাবে করবা না। রিটেনে এইভাবে করলে অনেক স্যার ফুল মার্কস দেয় না। ওগুলো হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য টেকনিক। ওই টেকনিকগুলো যখন শিখাইছিলাম, যে টিটি সিসি এসএস, যে এগুলো কখন ইউজ করো? ভার্সিটি ভর্তি পরীক্ষায়। বাট রিটেনে মনে করো এই ম্যাথগুলো পরীক্ষায় আসবে রিটেনে, একাডেমিক পরীক্ষায় রিটেনে আসলে ওইভাবে করবা না। কিভাবে করবা? 10কে কটে কনভার্ট করে। ওইভাবে করলেও আসলে হবে, বাট অনেক স্যার ওইভাবে করলে ফুল মার্কস দিতে চান না। তখন যদি তোমাকে 1-2 নাম্বার খাইটা দেয়, ওটা লস না? কাজে আমি তোমাকে শিখে রাখলাম যে উত্তর হবে 1, কারণ এইটা আর এইটা গুণ করলে 1, এই দুইটা 1, এই দুইটা 1, মাঝখানে আছে একটা 1, তাহলে উত্তর তো সব 4টা 1 গুণ করলে 1ই হবে। বাট এই ম্যাথটা রিটেনে আসলে একাডেমিকে তুমি কিভাবে করবা? দেখো ওইভাবে এমসিকিউতে ঠিক আছে, বাট রিটেনে এইভাবে করবা। এই দেখো প্রথম 3টা মানে ছোটগুলা, এটার মাঝখানে ভ্যালু 1। আচ্ছা দাঁড়াও, আগে আমি লিখতেছি, tan থিটা, tan 3 থিটা, tan 5 থিটা, আর এটার ভ্যালু তো 1, এটার মান 1। তো দেখো এই অ্যাঙ্গেলগুলো কিন্তু ছোট, থিটা 3 থিটা 5 থিটা। আমরা কিন্তু ছোট অ্যাঙ্গেলগুলোকে কনভার্ট করি না, ছোট অ্যাঙ্গেলগুলোকে আমরা কনভার্ট করি না, আমরা কনভার্ট করব বড় অ্যাঙ্গেলগুলোকে। তাহলে এই 3টা কিন্তু ছোট ছোট অ্যাঙ্গেল, আর এইগুলো হচ্ছে বড় বড়, 9 থিটা 11 থিটা 13 থিটা। তো এইগুলোকে আমরা কনভার্ট করব কিভাবে? দেখো এই যে 9 থিটা আমরা কনভার্ট করবো এই 14 থিটার মাধ্যমে। কেন? কারণ আমার আলটিমেট টার্গেট হচ্ছে পাই বাই 4 এর মাধ্যমে লেখা। এই দেখো আমার আলটিমেট টার্গেট হচ্ছে 10কে কটে কনভার্ট করা। তো কটে কনভার্ট করার জন্য এই যে পাই বাই 2 এটা আমার লাগবে। তো পাই বাই 2 লাগবে বলেই কিন্তু আমি ইচ্ছা করে এখান থেকে পাই বাই 2 এর মান বের করছি, যে পাই বাই 2 এর মান হচ্ছে 14 থিটা। পাই বাই 2 এর মান বের করছি কত? 14 থিটা। তাহলে খেয়াল করে দেখো, এই যে 10 9 থিটাকে লেখা যায় 14 থিটা মাইনাস 5 থিটা লেখা যায়। এই যে দেখো এই যে 9 থিটা এটাকে লেখা যায় 14 মাইনাস 5। এই দেখো 5 এর সাথে এই যে মিলে গেছে। এই যে দেখো 5 থিটা 5 থিটা, আমি সম্পর্ক স্থাপন করতেছি। তারপরে এই যে 11 থিটা, 11 থিটাকে লেখা যায় 10 14 থিটা মাইনাস 3 থিটা লেখা যায়। এই যে দেখো 3 থিটা, এই যে 3 থিটা, আর এই যে 10 13 থিটা, 10 13 থিটাকে লেখা যায় 14 থিটা মাইনাস থিটা। দেখো আবার বলতেছি, তুমি একটা জিনিস বোঝো, একটা জিনিস বোঝো যে ভাই 9 থিটাকে আমি তো চাইলে 10 থিটা প্লাস 3 থিটাও লিখতে পারতাম। আমি সরি, এই যে 9 থিটা, 9 থিটাকে তো আমি চাইলে মনে করো যে 10 মাইনাস 1 এভাবে লিখতে পারতাম, অথবা 11 থিটাকে তো এভাবে লিখতে পারতাম 10 প্লাস 1। কেন আমি ওইভাবে না লিখে এইভাবে লিখছি? বুঝছো কিছু? কেন আমি 14 থিটার মাধ্যমে লিখলাম? এই জিনিসটা ভালো মতো বোঝো। 9 থিটাকে আমি লিখছি 14 মাইনাস 5, 11কে লিখছি 14 মাইনাস 3, 13কে লিখছি 14 মাইনাস 1। কেন? কারণ আমার লাগবে এই যে পাই বাই 2। আমি যদি 10কে কটে নিতে চাই আমার দরকার হবে পাই বাই 2।
এই জন্য আমি π/2 এই যে এখন মান বসাই দিব, তোমরা পরের লাইনে মান বসাও। পরের লাইনে যত জায়গায় 14 থিটা আছে শেষ, ম্যাথ শেষ। বুঝছো কিছু নাকি মুখস্থ করা লাগবে? বুঝা বুঝা শিখো, মনে থাকবে। এই যে ম্যাথ শেষ। এখন সবগুলা 10 হয়ে যাবে কট, সবগুলা 10 কট হয়ে যাবে। 10 আর কটে কাটাকাটি শেষ, সবগুলা 10 হয়ে যাবে কট। এমসিকিউতে আসলে তো আমাদের এইভাবে করার দরকারই নাই, বাট এই ম্যাথগুলো রিটেনে আসে। তো রিটেনে আসলে আমাদের এই যে 1 তো লেখার দরকার নাই, এটা হয়ে যাবে cot 5 থিটা, এটা হয়ে যাবে cot 5 থিটা, এটা হয়ে যাবে cot 3 থিটা, cot 3 থিটা, এটা হয়ে যাবে cot থিটা, শেষ। তাইলে দেখো tan থিটা cot থিটা কাটাকাটি, কারণ একটা এটার উল্টা। tan 3 থিটা cot 3 থিটা কাটাকাটি, tan 5 থিটা cot 5 থিটা কাটাকাটি, লাস্টে উত্তর 1। এই বুঝছো? রিটেনে আসলে এইভাবে করবা, রিটার্নে ওইভাবে শর্টকাট দিয়ে করে দিলে অনেক স্যার ফুল মার্কস দেন না। বলো বলো, বুঝছো কারা কারা? এই ম্যাথটা খুবই সুন্দর, এই ম্যাথটা কারা কারা বুঝছো? আবার বলতেছি, দেখো এখানে মোট পদ আছে 7টা, তার মধ্যে ঠিক মাঝখানের যে পদ tan 7 থিটা, এখান থেকে তুমি 7 থিটার মান পাবা π/4 মানে 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান 1, এটা আমাদের মুখস্থ। তো এই পাশের 3টা আর ওই পাশের 3টা, তার মধ্যে এই অ্যাঙ্গেলগুলো বাম পাশেগুলো হচ্ছে অ্যাঙ্গেল ছোট ছোট। তো ছোট অ্যাঙ্গেলগুলোকে আমরা ঠিক রাখবো, বড় অ্যাঙ্গেলগুলোকে আমরা চেঞ্জ করব, এবং চেঞ্জ করব এই 14 থিটার মাধ্যমে। এখান থেকে 14 থিটা বাইর করব, কেন? কারণ 14 থিটার মান আসবে π/2। তুমি যদি π/2 এর মাধ্যমে কনভার্ট করো তাহলে tan গুলা কট হবে, tan আর কট একটাটার উল্টা কাটাকাটি। সবাই এখানে এই জিনিসটাই মুখস্থ করে যায়। এটা কি আমি কেমনে বুঝবো যে এটাকে 14 থিটার মাধ্যমে লিখতে হবে? কারণ তুমি তো যে এইটা জানো যে 10 থেকে কটে যাওয়ার জন্য এই যে 90 মাইনাস সামথিং অথবা 90 প্লাস সামথিং এইভাবে লিখতে হয়। তাহলে 90 মানে π/2, আর এখান থেকে π/2 এর ভ্যালু হবে 14 থিটা। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? ওকে, ফাইন ফাইন ফাইন। ওকে, এরপরে আরো চমৎকার একটা ম্যাথ দেখো, যে এই সেম টাইপের ম্যাথ বুয়েটে আসছে 11-12 রিটেনে। এই সেম টাইপের ম্যাথ বুয়েটে একবার আসছে 11-12 সেশনে রিটেনে। তো রিটেনে কিন্তু ওই শর্টকাট দিয়ে করলে ফুল মার্কস দিবে না। প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়। সবাই প্রশ্ন তুলে ফেলো, সবাই প্রশ্ন দ্রুত তুলে ফেলো। ইংলিশ ভার্সনদের জন্য কিছু বই, কি বলবো ইংলিশ ভার্সনের জন্য? সব তো ইংরেজিতেই লিখতেছি, আলাদা করে এর বাইরে কি বলবো বলো? যারা ইংলিশ ভার্সনে আসো, ক্লাসে লিখতেছি সব তো ইংলিশেই, না বোঝার তো কিছু নাই। ওকে স্যার, আপনার দেয়া SW এর ম্যাথের বাইরে কি কিছু করা লাগবে? আপাতত লাগবে না, আপাতত ক্লাস এবং বাড়ির কাজ করলে এনাফ। তারপরে একটা অধ্যায় যখন শেষ হবে তখন আমি সৃজনশীল এবং MCQ বাড়ির কাজ দিব, মানে প্র্যাকটিস শিট দিব। ওই প্র্যাকটিস শিটগুলো অধ্যায় শেষ হওয়ার পরে করবা, তাহলেই হবে। ওকে ফাইন। কালকে কি আপনার ক্লাস হবে? হ্যাঁ, কালকে তো ক্লাস হবে। এই সপ্তাহে শনিবারে ক্লাস অফ ছিল, ওটা মঙ্গলবারে হবে, বলে দিছি তো। সোম, মঙ্গল, বুধ, শুক্র, এই 4 দিন ক্লাস হবে এই সপ্তাহে। আচ্ছা, এখানে পদ কয়টা আছে? এখানেও কিন্তু পদ খুব বেশি নাই, লিখে ফেলো। কয়টা হবে? 1, 3, 5, 19, 10টা পদ লিখে ফেলো। 10টা পদ লিখা যায়, শুধু শুধু ডট 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 না লিখে 10টা পদ আছে, লিখো। কট থিটা, এখানে থিটার সঙ্গে এখানে 3, তারপর 5, তারপর 7, এবার চলতে থাকে। 10টা পদ হবে, লিখে ফেলো। এই টাইপের ম্যাথ আসলে এই 7-8টা পদ থাকে, 7টা 8টা 10টা এরকম। তো সবগুলা পদ লিখে ফেলবা, শুধু শুধু ডট ডট দিয়ে মাঝখানে পদ বাকি রেখা জগা খিচুড়ি করার দরকার নাই। সবগুলা পদ লিখে ফেলবা, ওইটাই ভালো। 11, 9 এর পরে 11, তারপরে 13, তারপরে 15, তারপরে 17, তারপরে 19। হ্যাঁ, সবগুলা পদ লিখে ফেললাম। দেখো ভালো মতো বোঝো, এখানে থিটার সহগ 1, তারপর 3, তারপর 5, তার মানে বিজোড় সংখ্যক, মানে বিজোড় সংখ্যাগুলো চলতেছে। 5, 7, 9, 11, 13, 15, 17, 19 এগুলো হবে। এখন আমাকে বলো, এইটার মধ্যে একটার ভ্যালু ডিরেক্ট মুখস্থ বসায় দেওয়া যায় কোনটা? এইখানে মোট পদ আছে 10টা, না এখানে কোনোটাই বসানো যাবে না। তো π/4 কোনোটাকে ডিরেক্ট বসায় দেওয়া যায় না? মোট 10টা পদ, না না না, এখানে কোনোটাই π/4 হবে না। π/4 মানে 45 ডিগ্রি হওয়ার জন্য 5 লেখা থাকা লাগবে না, 5 থিটা।
হ্যাঁ এটার মান বসাই দেওয়া যাবে, এই যে এটার মান, সরি কট 5 থিটা, কট 5 থিটার মান ডিরেক্ট বসায় দেওয়া যাবে, ডিরেক্ট বসায় দেওয়া যাবে। বাট এখানে বসাইলে হবে না বসাইলে হবে, কেন জানো? এখানে তুমি বসাইলে হবে না বসাইলে হবে, কারণ কি এখানে মোট পদ কয়টা আছে? 10টা না? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আসলে মান না বসাইলেও চলবে। ভাই কজ লিখছেন, কোথায় কজ লিখছি? আই হাই কই, ও আচ্ছা এটা কজ লিখে ফেলছি, কট হবে। দেখো এখানে আসলে ডিরেক্ট মান না বসাইলেও কোনো সমস্যা নেই, কেন জানো? মোট পদ আছে 10টা, এখানে 5টার সাথে 5টা কাটাকাটি যাবে, এই পাশের 5টা ওই পাশের 5টা কাটাকাটি যাবে, কাজে তুমি ডিরেক্ট ভ্যালু বসাইলে হবে না বসাইলে হবে। আগে দেখো কি করি। এখন মনে করো এখানে ছোটগুলা চেঞ্জ করবো না, প্রথম 5টা 1 2 3 4 5 আমরা ছোটগুলাকে ঠিক রাখবো। দেখো আমরা ছোটগুলাকে ঠিক রাখবো, এই যে থিটা 3 থিটা 5 থিটা 7 থিটা 9 থিটা, এরা তো ছোট ছোট অ্যাঙ্গেল। আমরা চেঞ্জ করবো বড়গুলাকে 11 13 15 17 19। মানে আমরা যে চেঞ্জ করবো বলো, এই যে 11 13 15 17 19, 11কে চাইলে তো মনে করো যে 9 - 2 এইভাবেও লেখা যায়, 11কে চাইলে 7 + 4 এভাবেও লেখা যায়। আমরা কিভাবে লিখবো? অবশ্যই আমরা এমন ভাবে লিখবো না যাতে 90 প্লাস সামথিং অথবা 90 মাইনাস সামথিং আসে। বলো তোমার টার্গেট যেহেতু কাটাকাটি করা, তাহলে অবশ্যই তুমি চাইবা কট গুলাকে টেনে আনতে, 10 আর কট কাটাকাটি যাবে, তাহলে 90 প্লাস মাইনাস সামথিং এইভাবে লিখতে। এখন আগে খুঁজে বের করে এখান থেকে 90 কেমনে আসে, এই যে π/2 লজিকটা খোঁজো, তাইলে কঠিন লাগবে না। সবাই এগুলা লজিক না খুঁজা খালি ম্যাথ করা শুরু করে। এই দেখো এখান থেকে π/2 বের করো, π/2 পাওয়ার জন্য 10 দিয়ে গুণ করতে হবে, 10 tan থিটা, এটা মনে মনে, এটা এখানে না দেখাইলেও চলবে। এই দেখো π/20 থেকে তুমি যদি π/2 এর মান বের করো 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে π/2 সমান tan থিটা। তাহলে আমি যদি এই কটগুলোকে টেনে নিতে চাই, এই 5টা যেমন আছে লিখে ফেলো আগে। দেখো এই প্রথম লাইনটা বুঝে ফেলো, তাহলে এই ম্যাথগুলো তোমার কাছে এত মজা লাগবে, আসলেই মজা লাগবে, কঠিন তো কিছু না। সবাই না বুঝে আগে ম্যাথ করে, এই জন্যে ওদের কাছে এইগুলো একটু বিভীষিকা লাগে যে কি করতেছি কিছুই বুঝতেছি না। বাট তোমার কাজ হচ্ছে মাত্র বুঝে করা। এই যে দেখো 11 থিটা, এটাকে আমি এমন ভাবে লিখবো যাতে π/2 প্লাস সামথিং হয়। তাহলে এই π/2 মানে কত? tan থিটা। তাহলে অবশ্যই আমি এই যে কট 11 থিটা, 11 থিটাকে লিখবো tan থিটা প্লাস থিটা, 10 থিটার মাধ্যমে লিখবো, কারণ 10 থিটা মানেই π/2। এই যে 13 থিটা, এই বুঝতেছো কি করতেছি? 13 কে লিখবো 10 থিটা প্লাস 3 থিটা। তারপরে 15 থিটা, 15 থিটাকে লিখবো 10 থিটা প্লাস 5 থিটা। তারপরে 17 থিটাকে লিখবো 10 থিটা প্লাস 7 থিটা। তারপরে 19 থিটাকে লিখবো 10 থিটা, জায়গায় তো নাই, ছোট করে লিখে ফেলি, কট 10 থিটা প্লাস 9 থিটা। বুঝলা কি করলাম? খালি একটু বোঝো যে ভাই আমরা তো 11 13 15 17 19 এগুলাকে অনেক ভাবেই লিখতে পারতাম। কারো ইচ্ছা হইলে যে 17, সে 17কে এইভাবে লিখবে 15 প্লাস 2, হ্যাঁ হবে। বাট আমরা এমন ভাবে লিখবো যাতে এখানে π/2 আসে, কটগুলা 10 হয়ে যায়। এখন পরের লাইনে তোমরা সবগুলা 10 থিটার জায়গায় π/2 বসায় দাও। আমি যেহেতু একটু অলস মানুষ, আমি আর নতুন লাইন লিখলাম না, তোমরা কেউ মাইন্ড করো না, আমি আর নতুন লাইন লিখলাম না, আমি এই লাইনেই বসায় দিচ্ছি, তোমরা নতুন লাইন লিখো। π/2 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 ম্যাথ শেষ। এগুলা সুন্দর ম্যাথ না? যে বুঝতেছে এর কাছে এত মজা লাগতেছে, আর যে বুঝতেছে না তার কাছে ত্রিকোণমিতি বিরক্ত লাগবে। একটু কষ্ট করে বুঝে ফেলো, একটু কষ্ট করে বুঝে ফেলো। কট 5 থিটা 2 বার কেন? ও আচ্ছা, এটা 9 থিটা লিখতে গিয়ে 5 থিটা লিখে ফেলছি, এইটা 9 থিটা লিখতে গিয়ে 5 থিটা লিখে ফেলছি, ঠিক করে নাও। দেখো তো এখানে tan থিটা tan থিটা tan থিটা যত জায়গায় tan থিটা ছিল, আমি তো ইচ্ছা করেই, আমি তো এই যে 11 থিটা 13 থিটা 15 থিটা এগুলোকে আমি ইচ্ছা করেই tan থিটা প্লাস এই ফরম্যাটে লিখছিলাম, যাতে করে আমি tan থিটার জায়গায় π/2 বসাইতে পারি। ওকে ফাইন। এখন আমাকে বলো এই প্রথম 5টা লিখে ফেলো, এই প্রথম 5টা যেমনি আছে এমনি লিখে ফেলো। cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা,
cot 9 থিটা। এখন আমাকে তোমরা বলবা কি দ্বিতীয় চতুর্ভাগে কটের চিহ্ন কি বলো। π/2 প্লাস সামথিং থাকলে কট হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 10, এইটা 10, এইটা 10, এইটা 10, এইটা 10, 10 হয়ে যাবে। বাট দ্বিতীয় চতুর্ভাগে কটের চিহ্ন কি নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগে কটের চিহ্ন নেগেটিভ, এটা হবে -10 থিটা, এটা হবে -10 3 থিটা, এটা হবে -10 5 থিটা, এটা হবে -10 7 থিটা, এটা হবে -10 9 থিটা। এখন দেখো cot থিটা tan থিটা কাটাকাটি, কারণ একটা এটার উল্টা। cot 3 থিটা tan 3 থিটা কাটাকাটি, একটা এটার উল্টা। cot 5 থিটা tan 5 থিটা কাটাকাটি, কাটাকাটি গিয়ে শুধু মাইনাস গুলো থাকবে। এখন বলো ফার্স্টটা মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস মানে এগুলো তো -1। ভালো মতো বুঝছো, জোর সংখ্যক মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, আর বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে কিন্তু মাইনাসই থাকে। কাজে এই যে cot 10 cot 3 থিটা tan 3 থিটা এইভাবে কাটাকাটি চলে যাবে সব। বাট এই যে ফার্স্টটা মাইনাস, মাইনাস মানে তো -1, কিছু নাই মানে তো সামনে 1 থাকবে। এই ফার্স্টটা -1 গুণ করলে উত্তর আলটিমেটলি -1 হবে না। কত চমৎকার একটা ম্যাথ, বুঝছো তোমরা? আসলেই বুয়েট ভর্তি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, তো রিটেনে আসলে ডিরেক্ট বসায় দিলে তো নাম্বার পাবা না, এতটুকু জিনিস তো অন্তত দেখাইতে হবে। ধরো এই ম্যাথটা বুয়েট রিটেনে আসলো, তোমাকে উত্তর আগে থেকেই দেয়া আছে, তুমি যদি আগে থেকে উত্তর দেওয়া এটা এক লাইনে লিখে দাও, ফুল মার্কস দিবে। আমি আবার বলতেছি, দেখো cot থিটা tan থিটা কাটাকাটি, cot 3 থিটা tan 3 থিটা একটা এটার উল্টা কাটাকাটি, এইভাবে বাকি তিনটা কাটাকাটি থাকবে কি এই যে মাইনাস গুলা। তো মাইনাস গুলো যে থাকবে, পাঁচটা মাইনাস মানে কি -1, কিছু নাই মানে সামনে মনে মনে 1 আছে, পাঁচটা -1 থাকবে। তো ভাই বিজোড় সংখ্যক নেগেটিভ গুণ করলে মাইনাসই থাকে, যদি জোর সংখ্যক হইতো যে মাইনাস আছে 4 বার তাইলে কিন্তু প্লাস হয়ে যাইতো। কথা ক্লিয়ার? এই ম্যাথটা খুবই চমৎকার একটা ম্যাথ না বলো? এই যে এই টাইপের ম্যাথ, এই যে এই দুইটা ম্যাথ, এই ম্যাথটা, এই ম্যাথগুলা পরীক্ষায় শোনো ত্রিকোণমিতির ম্যাথ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উত্তর প্রশ্নে দেওয়াই থাকে, যে বলে প্রমাণ করো যে এটা সমান এইটা। এখন তোমাকে বললো যে দেখাও যে এটা সমান এইটা, তুমি যদি উত্তর ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে, শোনো এগুলা তো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও করা যায়। তুমি মনে করো যে এখানে থিটার জায়গায় ডিরেক্ট ক্যালকুলেটর বসে উত্তর দেখাইলে যে ক্যালকুলেটরের সাহায্যে মান বসিয়ে পাই এটা সমান 1, তাইলে তো তোমাকে রিটেনে নাম্বার দিবে না। এমসিকিউ ঠিক আছে, একজন বলছো নেগেটিভ কিভাবে হলো আর একটু বুঝাই দেন। দেখো এখানে মাইনাস আছে কয়বার, 5 বার। তুমি যদি -1 2 বার গুণ করো এটা প্লাস হয়ে যায়, বাট যদি 3 বার গুণ করো মাইনাসই থাকে। কেন? কারণ মাইনাস নেগেটিভ যদি তুমি বিজোড় সংখ্যক বার গুণ করো তাহলে মাইনাসই থাকে, এটা প্রথমে বুঝতে হবে। এখানে মাইনাস আছে 5 বার, 5টা মাইনাস গুণ করলে মাইনাসই থাকবে, আর মাইনাসের সামনে কিছু নাই মানে কি আছে, 1 আছে। মনে করো এই যে cot আর tan কাটাকাটি, কাটাকাটিকে কি থাকবে, এখানে একটা -1 থাকবে, এখানে একটা -1 থাকবে, এখানে একটা -1, এখানে একটা -1, এটা -1, তাহলে ফার্স্টটা -1, 5টা 1 গুণ করলে তো 1ই হয়, আর 5টা মাইনাস গুণ করলে একটা মাইনাসই থাকবে। বুঝছো? এই জিনিসটা খেয়াল করো, -1 জোড় সংখ্যক বার গুণ করলে প্লাস হয়ে যায়, বিজোড় সংখ্যক বার গুণ করলে মাইনাসই থাকে। ওকে ঠিক আছে, হ্যাঁ ফাইন ফাইন ফাইন, আশা করি বুঝতে পারছো। এখন এই টাইপের খুবই চমৎকার আরেকটা ম্যাথ করব, খুবই চমৎকার প্রশ্ন তোলো, যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে রিটেনে, একাডেমিকের জন্য এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। শোনো এখন যে ম্যাথগুলো করাইতেছি এগুলা একাডেমিকের জন্য অত ইম্পর্টেন্ট না, একাডেমিকে এত মানে এই ডিপ লেভেলের প্রশ্ন আসে না। 7.1 থেকে একাডেমিকে ওই যে জোড়ায় জোড়ায় যোগ করা এইগুলাই আসে মোটামুটি 7.1 থেকে, আর এইগুলা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। প্রশ্নটা তুলে ফেলো ভাইয়া। থিটা এর মান বসিয়ে করা যাবে না? না, থিটার মান বসাই করলে তো তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, ওইভাবে করলে এগুলো ফুল মার্কস দেওয়ার পসিবিলিটি খুবই কম। বাট যদি থিটা এর মান বসিয়ে তারপর ওই যে কনভার্ট করে করো
যে 90 মাইনাস সামথিং, ওইভাবে কনভার্ট করে করলে কোনো সমস্যা নাই, বাট ওইভাবে করলে তোমার বড় হবে। তুমি থিটার মান বসে ডিরেক্ট ক্যালকুলেটর করতে পারো, সেটা এমসিকিউ এর ক্ষেত্রে হবে, বাট রিটেনে ফুল মার্কস পাবে না। বাট যদি মান বসে ওই যে আবার কনভার্সনই করতে যাও, তাইলে তো আরো ম্যাথ বড় হবে। তার চাইতে যেই প্রসেসে করছি সেটাই তো ভালো। ওকে ফাইন, এখন এই ম্যাথটা খুবই ভালো এবং ভালো মতো বুঝতে পারতে হবে। একটু দেখো, তোমাকে বলছে এফ অফ থিটা সমান টেন থিটা, 4n থিটা সমান পাই হলে এই যে দেখাও যে এটা সমান 1, এটা সমান 1 দেখাইতে বলছে। আচ্ছা ওয়েট, লেফট হ্যান্ড সাইডে কি বলছে আগে একটু লিখে ফেলি। দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলছে একটু লিখি আগে। লেফট হ্যান্ড সাইড দেখো, এফ অফ থিটা, এফ অফ থিটা মানে কি টেন থিটা, ভালো মতো বুঝছো। এফ অফ টু থিটা, টু থিটা মানে কি, থিটার জায়গায় টু থিটা বসবে, তাহলে এটা হবে টু থিটা। তারপরে এফ অফ থ্রি থিটা, থ্রি থিটা মানে কি, থিটার জায়গায় থ্রি থিটা বসবে, তাই এটা হবে টেন থ্রি থিটা। এমনি চলতে থাকবে, মানে বুঝলা তো যে প্রথমে হবে টেন থিটা, তারপরে থিটার জায়গায় টু থিটা, তারপরে থিটার জায়গায় থ্রি থিটা, মানে এক এক করে বাড়তে থাকবে। টেন থিটা, টেন টু থিটা, টেন থ্রি থিটা, এইভাবে ডট 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 করে একদম লাস্ট পর্যন্ত কি হবে, এফ অফ, এফ মানে কি টেন, এফ মানে তো টেন, থিটার জায়গায় কি বসবে দেখো, থিটার জায়গায় বসবে এই পুরাটা, এই পুরাটা 2n মাইনাস 1 ইন্টু থিটা। এই যেটা লেফট হ্যান্ড সাইড, ভালো মতো বুঝছো। তোমাকে বলছে ফাংশন অফ থিটা মানে টেন থিটা, তাহলে আমি সিম্পলি এফ অফ থিটার জায়গায় মান বসেছি টেন থিটা। এফ অফ টু থিটা মানে হচ্ছে জাস্ট থিটার জায়গায় টু থিটা বসবে। এফ অফ থ্রি থিটা মানে জাস্ট থিটার জায়গায় থ্রি থিটা। আর এই যে এফ অফ 2n মাইনাস 1 ইন্টু থিটা, এই 2n মাইনাস 1 ইন্টু থিটা এটার মানে হচ্ছে থিটা এর জায়গায়, থিটা এর জায়গায় যে টেন, থিটা এর জায়গায় 2n মাইনাস 1 থিটা বসবে। আচ্ছা এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখে ফেলো। আচ্ছা পরের লাইনে লিখো, কোনো সমস্যা নাই, পরের লাইনে লিখলে হবে। দেখো টেন থিটা, টেন টু থিটা, টেন থ্রি থিটা। আচ্ছা তোমরা একটা জিনিস কি বুঝছো আগে আমাকে বলো, তোমরা কি একটা জিনিস বুঝছো এটা জোর সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? আমাকে আগে এটা বলো, এটা জোর, লাস্টের পদটা, লাস্টের পদটা জোর নাকি বিজোড়? লাস্টের পদটা, এই অনেকে কমেন্টে বলতেছে ভূমিকম্প হইতেছে, কোথায় ভূমিকম্প হইতেছে আমি তো খোঁজ পাইলাম না। এই আসলেই ভূমিকম্প হইছে, আমি তো খোঁজ পেলাম না, আমার এখানে তো কিছু কাঁপলো না, আমার এখানে তো কিছুই কাঁপে নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভূমিকম্প হইলে সৃষ্টিকর্তার নাম নেও, এছাড়া তো আর কিছু করার নাই। ভূমিকম্প তো আর আমরা থামাইতে পারবো না, সৃষ্টিকর্তা যদি না থামান, সৃষ্টিকর্তার নাম নেও, কিছু হবে না। হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই। দেখো এখানে মোট পদ আছে বিজোড় সংখ্যক, এটা তো বুঝছো, মোট পদ আছে বিজোড় সংখ্যা। আচ্ছা আগে আমি লিখি, ওয়েট, আগে আমি লিখি ডট 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 ডট, দাঁড়াও, গুণ করে দাও, টেন 2n থিটা মাইনাস থিটা, 2n থিটা মাইনাস থিটা, ফাইন, গুণ করে দিছি। আচ্ছা এখন একটা জিনিস এখান থেকে বোঝো তো, আগে আগে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এইখানে এই যে 2n থিটা মাইনাস থিটা, এটা কিন্তু সবার লাস্টের পদটা, একটু ভালো মতো বোঝো। এটা কিন্তু এই যে আমি গুণ করে দিছি 2n থিটা মাইনাস থিটা, সবার লাস্টের পদটা এটা, এবং প্রত্যেকটা পদের চাইতে পরের পদের অ্যাঙ্গেলটা দেখো, এখানে থিটা, এটা টু থিটা, এটা থ্রি থিটা, মানে এক এক করে বাড়তেছে। খেয়াল করে দেখো এখানে আছে মোট তিনটা পদ, দেখো ভালো মতো বুঝছো, লাস্টে উত্তর যেহেতু 1 দেখাইতে হবে, লাস্টে উত্তর যেহেতু 1 দেখাইতে হবে, তাহলে এগুলা কাটাকাটি করতে হবে। আমাকে বলো এই তিনটা কাটাকাটি করার জন্য এদিকেও তিনটা পদ লাগবে না? ভালো মতো বুঝছো, লাস্টে উত্তর যেহেতু 1 দেখাবো, তাহলে এই তিনটা তো কাটাকাটি করতে হবে। তো বাম পাশে মনে করো যে এখানে আছে তিনটা পদ, তো এগুলা কাটাকাটি করার জন্য মিনিমাম ডান পাশেও তো তিনটা পদ দরকার নাকি? তো তিনটা পদ আগে লিখি। এখন তিনটা পদ কেমনে লিখবো একটু ঠান্ডা মাথায়, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা যে বুঝতে পারবে সে এই ম্যাথে আটকাবে না, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আসতে পারে। দেখো ডট 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 ডট, একটু মাঝখানে ফাঁকা রাখলাম, মাঝখানে একটু ফাঁকা রাখো, কেন ফাঁকা রাখতেছি এটা পরে বুঝাইতেছি, একটু ওয়েট। এখন দেখো সবার লাস্টের পদ হচ্ছে এইটা, এখানে লিখি, আচ্ছা এখানে, আচ্ছা ওয়েট, এখানে লিখি 10 2n থিটা, আর একটু এখানে লিখি 10 2n থিটা মাইনাস থিটা।
এখন আমাকে বলো তো এই পদের আগের পদটা কত হবে? ভালো মতো বুঝছো, একটু ভালো মতো বুঝছো, খেয়াল করে দেখো এখানে মোট পদ আছে 1 2 3 তাহলে আমিও ডান পাশে মিনিমাম 3টা পদ লিখবো, মিনিমাম 3টা পদ লিখবো, যাতে কি করা যায় অন্তত এই 3টার সাথে ওই 3টা কাটাকাটি করা যায়, মাঝখানে একটু জায়গা ফাঁকা রাখলাম। তো এখন দেখো এই পদের চাইতে এই পদটা কত বড় হবে, দেখো ভালো মতো বুঝছো, বা কত ছোট হবে ভালো মতো বুঝছো। এটা চাইতে এটা একটা থিটা বড়, এটা চাইতে এটা আরেকটা থিটা বড়, এটা শুধু থিটা, এটা 2 থিটা, এটা 3 থিটা, তারপরে হবে 4 থিটা, তারপরে 5 থিটা। তার মানে যাইতেছে যাইতেছে এক এক করে বাড়তেছে। আমি যদি উল্টা করে আসি, উল্টা করে আসলে কি বলতে পারি, এই যে ডান থেকে বামে যাও, যেমন এখানে দেখো 3 থিটার চাইতে 2 থিটা, একটা থিটা কম, 2 থিটার চাইতে এই থিটা আরো একটা থিটা কম, এইভাবে লিখতে পারি না ডান থেকে বামে গেলে। তাহলে এখান থেকে এখানে যে পদটা থাকবে সেটা এটার চাইতে এটা একটা থিটা কম হবে। তাহলে এখান থেকে একটা থিটা মাইনাস করো, এখান থেকে তুমি যদি একটা থিটা মাইনাস করো তাহলে কি হবে 10 2n থিটা আছে মাইনাস থিটা, মাইনাস 2 থিটা হবে না? এই ভালো মতো বুঝছো, জায়গায় তো পাচ্ছি না। এখানে আছে 2n থিটা মাইনাস থিটা, আমি যদি ডান থেকে বামে আসি, ডান থেকে বামে যাও, এখানে 3টা থিটা, এখানে 2টা থিটা, মানে একটা থিটা কম, এখান থেকে এইটা আরো একটা থিটা কম, তাহলে এখান থেকে আরো একটা থিটা বিয়োগ করলে কি হবে 2n থিটা আছে মাইনাস থিটা, আরো একটা থিটা বিয়োগ করলে হবে মাইনাস 2 থিটা, এখানে আবার আরো একটা থিটা বিয়োগ হবে, আরো একটা থিটা কম 10 2n থিটা, এখানে মাইনাস 2 থিটা, এখানে মাইনাস 3 থিটা। বলো তো এতটুকু বুঝছো কিনা, আগে এতটুকু বুঝছো কিনা? আবার বললাম দেখো বাম থেকে ডানে গেলে একটা করে থিটা বাড়তেছে, আর ডান থেকে বামে আসলে একটা করে থিটা কমতেছে। আমার বাম পাশে এখানে 3টা পদ আছে, ডান পাশেও আমার 3টা পদ লেখা দরকার। এই জন্য আমি কি করলাম যে এখান থেকে তার আগের পদটা হবে একটা থিটা কম, কারণ ডান থেকে বামে আসলে একটা করে থিটা কমতেছে। এই যে এখান থেকে একটা থিটা বিয়োগ করে দেও, এটা হয়ে যাবে মাইনাস 2 থিটা, এখান থেকে আরো একটা থিটা বিয়োগ করে দেও, আরো একটা থিটা কমে যাবে 2n থিটা মাইনাস 3 থিটা, 2n থিটা মাইনাস 3 থিটা। কথা সত্য। এখন মাঝখানের পদটা কি হবে? আচ্ছা এখানে তো মোট পদ সংখ্যা বিজোড়, এটা তো শুরুতেই বলছিলা যে মোট পদ সংখ্যা বিজোড়। তো মোট পদ সংখ্যা যদি মনে করো এরকম হয়, বিজোড় হয়, দেখো মনে করো এ বি সি ডি ই, ধরো এই যে 5টা পদ বিজোড়, এ এর সাথে ই কাটাকাটি, লাস্টে কাটাকাটি গেল, বি এর সাথে ডি, মাঝখানের পদটা কি যেমনে ছিল অমনে থাকবে না? যদি বিজোড় সংখ্যক পদ হয়, বাম পাশের 3টার সাথে ডান পাশে 3টা ধরো কাটাকাটি, ধরো বাম পাশের 2টার সাথে ডান পাশের 2টা কাটাকাটি, মাঝখানের পদটা যেমনে ছিল অমনেই তো থাকবে। এখন এই মাঝখানের পদটা কি হবে? এখানে ধারাটা কি ভালো মতো বুঝছো, এখানে ধারাটা এখানে 1, এই যে এখানে থিটার সহগ 1, এখানে 2, এখানে 3, 1 2 3 ডট 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 ডট, সবার লাস্টে কি 2n মাইনাস 1। এই যে এটা হচ্ছে ধারাটা, দেখো এই যে এখানে থিটার সহগ 1, এখানে 2, এখানে 3, লাস্টে ডট 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 করে 2n মাইনাস 1। ভাই এখানে এই ধারার মধ্যপদ কত? এই ধারার ঠিক মাঝখানের পদটা কি হবে এটা আমরা বাইর করতে যাচ্ছি, কারণ মাঝখানের পদটা কিন্তু যেমনে ছিল অমনেই থাকবে, চেঞ্জ হবে না, কাটাকাটিও যাবে না। কাজে মাঝখানের পদ ভাইয়া বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝখানের পদ বাইর করার বুদ্ধি হচ্ছে প্রথম পদ, প্রথম পদ প্লাস প্রথম পদ প্লাস শেষ পদ, প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড বাই 2, 1 1 কাটা 2n বাই 2 সমান শুধু n, শুধু n। তোমরা কি কিছু বুঝলা? বিজোড় সংখ্যক পদ যদি কোনো একটা ধারার মধ্যে থাকে তার ঠিক মধ্যপদ বাইর করার বুদ্ধি হচ্ছে প্রথম পদ, এই যে প্রথম পদ থিটার সহগ 1 এবং শেষ পদ এই দুটার যোগফল ডিভাইড বাই 2 মানে শুধু n। তার মানে এখানে মাঝখানে হবে 10n থিটা, 10n থিটা। এই যে এখানে এইটা বসাইতে হবে। তোমরা কি বুঝছো কি করছি? আমি এখানে কি করতে চাচ্ছি, কে কে বুঝছো কি করতে চাচ্ছি? এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, এটা না লিখলে ফুল নাম্বার পাবে না, কারণ এইটা কিন্তু কাটাকাটি যাবে না। ভাই মোট পদ আছে বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক পদ কাটাকাটি করলে কিন্তু মাঝখানেরটা থাকবে, ধরো এইদিকে 2টা এইদিকে 2টা, মাঝখানেরটা বাকি থাকবে। অথবা মনে করো মোট পদ আছে 7টা, তাহলে এইদিকে 3টা ওইদিকে 3টা, কাটাকাটি, মাঝখানেরটা কিন্তু যেমনে ছিল অমনেই থাকবে। এই জিনিস বুঝতে হবে, ঠিক আছে? যে এখানে মোট পদ আছে বিজোড় সংখ্যক, কাজেই বিজোড় সংখ্যক পদ যদি থাকে, এই পাশের 3টা পদ আর এই পাশের 3টা পদ তুমি ধরো কাটাকাটি করলা, মাঝখানে যে পদটা থাকবে তার কিন্তু তুমি কাটাকাটি করতে পারবা না, সে যেমনে ছিল অমনেই থাকবে।
বুঝছো? তারপর আরেকটা উদাহরণ দিই, মনে করো যে এরকম এ বি সি ডি ই এফ জি, এই যে দেখো মোট 7টা পদ, বিজোড় সংখ্যক পদ। ধরো এ আর জি কাটা, বি আর এফ কাটা, সি আর ই কাটা, মাঝখানের যে পদটা সে কিন্তু কাটাকাটি যাবে না, সে যেমনি ছিল অমনি থাকবে। কাজে এই যে মাঝখানের পদ, এইটা কেমনে বের করছি? মাঝখানের পদ বের করার বুদ্ধি হচ্ছে প্রথম পদ হচ্ছে থিটার সহগ 1, শেষ পদ 2n-1, এই দুটোর যোগফল ডিভাইড বাই 2, দেখো শুধু n, তার মানে এখানে থিটার সহগ হবে n থিটা, tan n থিটা। এখন চলো আমরা বাকি কাজটা করে ফেলি। কিভাবে? এই যে আমার দরকার হচ্ছে 2n থিটা এবং n থিটা, এটার মান এই যে এখান থেকে দেখো, এখন তো বোঝা হয়ে গেছে। এই যে এখান থেকে দেখো আমার দরকার কি 2n থিটা দরকার, এই যে 2n থিটা দরকার এবং n থিটা দরকার। তাহলে এখান থেকে 2n থিটা 2 দিয়ে ভাগ করে দাও, π/2, π/2। আবার যদি শুধু এই যে n থিটা, এখান থেকে যদি শুধু n থিটা বের করো, শুধু n থিটা সমান কত? সাইড দিয়ে ভাগ, π/4, শেষ। খুবই সুন্দর কনসেপ্টের ম্যাথ। 4n থিটা দেওয়া আছে পাই, এখান থেকে তুমি 2n থিটা বের করতে পারো π/2, আর শুধু n থিটা π/4, শেষ। ম্যাথ বসায় দাও। tan থিটা আমি এখানে বসায় দেই। আচ্ছা তোমরা পরের লাইন লিখো। এই আচ্ছা আমি আরেকটা লাইন লিখি, দেখো এই যে tan থিটা, এই যে tan 2 থিটা, tan 3 থিটা, ডট 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 ডট, মাঝখানে কতগুলা পদ আছে আমি তো জানি না, আমি খালি জানি মাঝখানের পদ হবে tan n থিটা, মধ্যপদ। এই ধারার এই যে এখানে 1, এখানে 2, এখানে 3, ডট 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 করে 2n-1, এটা এই ধারার মধ্যপদ হচ্ছে n। তাহলে tan n থিটা, tan থিটা মান হচ্ছে tan π/4, tan π/4, দেখো এটার মান 1 হয়ে যাবে, আর বাকিগুলা সব কাটাকাটি। tan 2n থিটা, দেখো 2n থিটার মান কত? π/2, π/2 মাইনাস 3 থিটা, এখানে 10, π/2 মাইনাস 2 থিটা, এখানে 10, π/2 মাইনাস থিটা। ম্যাথ শেষ। সুতরাং এই যে মাঝখানের পদ সে তো কাটাকাটি কারোর সাথে যাবে না, বাট তার ভ্যালু দেখো 1ই হয়ে যাচ্ছে। এই যে 10 π/4 মানে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। কাজেই মাঝখানের জন কাটাকাটি যাবে না, কথা সত্য, বাট সে নিজেই 1 হয়ে যাবে। কাজেই তাকে কাটাকাটি করার কোনো দরকার নাই। এই যে এখানে লিখে দেবে এটার মান কত? 1। এটা 1 দিয়ে গুণ করলেও কিচ্ছু যায় আসে না। এটা হয়ে যাবে cot 3 থিটা, এটা হয়ে যাবে cot 2 থিটা, এটা হয়ে যাবে cot থিটা। এই যে দেখো tan থিটা cot থিটা কাটাকাটি, tan 2 থিটা cot 2 থিটা কাটাকাটি, tan 3 থিটা cot 3 থিটা কাটাকাটি। আর এইভাবে বাম পাশে যতগুলা পদ আছে ডান পাশেও ততগুলা পদই থাকবে, সবাই সবার সাথে কাটাকাটি যাবে। এই পাশের একটা, এই পাশের একটা কাটাকাটি যাবে, লাস্টে এই 1 থাকবে, উত্তর হবে ইকুয়ালস টু শুধু 1। এই বুঝছো? খুবই চমৎকার একটা ম্যাথ, খুবই চমৎকার একটা ম্যাথ। আবার বলি এখানে মোট পদ আছে বিজোড় সংখ্যক। ভাই বিজোড় সংখ্যক পদ কিন্তু সবগুলা জীবনেও কাটাকাটি যাবে না, কারণ মনে করো মোট পদ আছে 9টা পদের মধ্যে 4টার সাথে এই পাশের 4টা পদ আর এই পাশের 4টা পদ কাটাকাটি যাবে, মাঝখানের পদটা কিন্তু থেকে যাবে। যেমন মনে করো এই পাশের 3টা পদ, এই পাশের 3টা পদ, এই যে কাটাকাটি, তুমি cot 3 থিটাকে লিখতে পারো 1/tan 3 থিটা, 1/tan 3 থিটা, tan 3 থিটা, tan 3 থিটা কাটাকাটি। তুমি আচ্ছা আরেকটা লাইন লিখে দিতে পারো, এই যে এখানে cot আসছে না, তুমি চাইলে আরেকটা জিনিস সুন্দর করে লিখে দিলা যে cot 3 থিটা মানে 1/tan 3 থিটা, তাহলে কাটাকাটিটা আরো সুন্দর করে দেখাই দিতে পারলা। এখানে আসবে cot 2 থিটা মানে 1/tan 2 থিটা, এখানে আসবে শুধু cot থিটা মানে 1/tan থিটা, তাহলে একদম দেখা যাচ্ছে যে কাটাকাটি। এই যে এই 3টা আর এই 3টা কাটাকাটি থাকবে কি এই 1, আর এখানে সবগুলো 1 গুণ করলে কি হবে? 1ই হবে। এই বোঝা গেছে? খুবই সুন্দর ম্যাথ, খুবই চমৎকার। এই যে এখানে 3টা ম্যাথ, এই 3টা ম্যাথ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো একাডেমিকে আসবে না। এই যে এই অধ্যায়ে একাডেমিকের জন্য এই ম্যাথটা পর্যন্তই এনাফ। আর এই ম্যাথ এটা একাডেমিকের জন্য দরকার নাই, অ্যাডমিশন টেস্টের জন্য, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে এইটা দেখো, এই টাইপটা থেকে অলরেডি বুয়েটে একটা ম্যাথ আসছে, তারপর এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা কেউ যদি মাঝখানের পথটা না দেখায় তাকে কিন্তু ফুল মার্কস দিবে না। কারণ কি? কারণ এই 3টার সাথে এই 3টা কাটাকাটি যাবে সত্য, বাট এখানে মোট পদ সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যক পদ হইলে মাঝখানের পদটা জীবনেও কাটাকাটি যাবে না, সে নিজেই 1 হয়ে যাবে, এটা দেখাইতে হবে। বুঝতে পেরেছো? ওকে ফাইন
ফাইন ফাইন, আমরা এই অধ্যায়ের একদম শেষ পর্যায়ে চলে আসছি, একদম শেষ পর্যায়ে চলে আসছি। আগামী ক্লাসে আমরা 7.2 শুরু করব, এইটাই আমাদের আজকে ক্লাসের এবং 7.1 অধ্যায়ের লাস্ট ম্যাথ। সবাই প্রশ্ন তুলে ফেলো। এই ঘটনা কি, টাইমার কই? হ্যাঁ, এই প্রশ্ন তোলার জন্য 50 সেকেন্ড সময়। ওকে, সবাই প্রশ্ন তুলে ফেলো। এটাই আমাদের 7.1 এর লাস্ট ম্যাথ এবং আজকের ক্লাসেরও লাস্ট ম্যাথ। আগামী ক্লাস থেকে আমরা 7.2 বা 7 এর বি অধ্যায় শুরু করব। ওকে, ঠিক আছে। ভাইয়া ইন্টার ফার্স্ট ইয়ারে কি 2টা পেপারেরই পরীক্ষা হবে? এটা এক এক কলেজে এক এক রকম। কোনো কলেজে ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার পড়ায়, আবার কোনো কলেজে একই সাথে ফার্স্ট পেপার একই সাথে সেকেন্ড পেপার পড়ায়। যতটুকু সিলেবাসে থাকবে অতটুকুর উপরে পরীক্ষা হবে। তোমাদের কলেজে সিলেবাস দিয়ে দিবে, কলেজে ভর্তি হও, কলেজে ভর্তি হওয়ার পরে সিলেবাস দিয়ে দিবে, ওই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। চিন্তার কিছু নাই, চিন্তার কিছু নেই। উইকলি এক্সাম কবে? বললাম তো, প্রথম 6 ক্লাস শেষ হোক, তারপরে এক্সামের হিসাব নিকাশ। 7.1 যা পড়াইছি এগুলো সব ক্যালকুলেটর দিয়েই করে ফেলা যায়। প্রথম 3-4 ক্লাসের উপরে উইকলি এক্সাম নিয়ে কোনো লাভ নাই। 6টা ক্লাস হোক, প্রথম 6টা ক্লাসের পরে উইকলি এক্সাম হবে। প্রথম প্রবলেম সলভিং ক্লাসও হবে, লেকচার 1 থেকে 6 পর্যন্ত সব জানাই দেওয়া হবে, টেনশন নাই। ওকে ফাইন ফাইন। একজন জিজ্ঞেস করছে কি লিখছি, 90+θ কেমন লিখছেন? কোথায় 90+θ? তো লিখিনি, 90 - θ লিখছে। এই যে 10π/2 - θ মানে কি? এটা হয়ে যাবে cot θ, cot 3θ। cot মানে 1/10, এটা হবে cot, cot মানে 1/10। আর এগুলো প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেল। 90 মাইনাস সামথিং প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। ওকে, এখন দেখো ABCD একটা, এটা তো বৃত্তস্থ, এটা বানান বাংলা বানানটা এবার একটু ভুল লিখছে, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা তোমরা বৃত্তস্থ চতুর্ভুজ মানে বোঝো? ওয়েট, এটা কিন্তু 9-10-এ উপপাদ্য ছিল। তোমরা আগে তোমাদেরকে এটা বুঝাই নিয়ে আসি। বৃত্তস্থ চতুর্ভুজ মানে হচ্ছে, ধরো এটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ হয়েছে কি? হ্যাঁ, এই যে ধরো যে চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যায় এটাকে বলে বৃত্তস্থ চতুর্ভুজ। ধরো ABCD, এইটাকে বলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তের মধ্যে তুমি যদি একটা চতুর্ভুজ আঁকাও, অথবা একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করা যায়, যেভাবেই বলো না কেন, সেটাকে বলে বৃত্তস্থ চতুর্ভুজ। এবং বৃত্তস্থ চতুর্ভুজের একটা উপপাদ্য ছিল এরকম, মনে আছে? যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 2 সমকোণ, যেমন A+C, যে A কোণ আর C কোণ, এই দুটো যোগফল হবে 180 ডিগ্রি মানে পাই। আবার B কোণ এবং D কোণ, এটা যারা যারা জানো না লিখে রাখো। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের, যারা জানো না লিখে রাখো, একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল, এই দেখো এ কোণ এবং তার বিপরীত কোণ অর্থাৎ সি, এ এবং সি, এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি বা পাই। এবং বি এবং ডি, এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এবং একটা চতুর্ভুজের মোট 4টা কোণের যোগফল কত? 360 ডিগ্রি, সবাই জানো। ওকে ফাইন, এই কনসেপ্ট এখানে কাজে লাগবে। এই ম্যাথ পরীক্ষা আসলে চিত্র আঁকা লাগবে না, খালি এতটুকু জানলেই হবে যে ABCD যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে বিপরীত কোণের যোগফল 180, মানে এ এবং সি, এ এবং সি। জাস্ট তোমার এই জিনিসটা জানা থাকলেই চলবে এই ম্যাথটা করার জন্য, যে বিপরীত কোণ মানে এ আর সি, এই দুটো যোগ করলে হবে 180 ডিগ্রি। আবার বি এবং ডি, এই দুটো যোগ করলে হবে 180 ডিগ্রি। এতটুকু জানা থাকলে এনাফ, পরীক্ষায় চিত্র আঁকা লাগবে না। তো দেখো, তোমাকে বলছে প্রমাণ করো যে cos A plus cos B plus cos C plus cos D equals to 0। এক লেফট হ্যান্ড সাইড লিখো, আমি একটা করে দিব, বাকি দুটো বাড়ির কাজ। cos A plus cos B plus cos C plus cos D। দেখো এই সাইডটার যোগফল যেহেতু 0, এই 4টা রাশির যোগফল যেহেতু 0, তার মানে আমরা বুঝতেই পারতেছি এই দুইটার সাথে একটা, এটার সাথে কাটাকাটি যাবে, দুইটার সাথে দুইটা,
কাটাকাটি যাবে, মানে এরা তো গুণ আকারে নাই, এরা আছে যোগ আকারে। তো যোগ আকারে কাটাকাটি কেমনে যায়? মনে করো এটা আছে প্লাস, এটা হলো মাইনাস কজ এ, তাহলে কাটাকাটি যাবে। এটা প্লাস কজ বি, এটা হলো মাইনাস কজ বি, তাহলে কাটাকাটি যাবে। এখানে তো আর গুণ আকারে না যে ডিরেক্ট কাটাকাটি চলে যাবে, এখানে আছে যোগ আকারে। কিভাবে খেয়াল করে দেখো, যেহেতু মোট 4টা আছে, বানাইতে হবে 0। তুমি যে কোনো দুইটাকে ঠিক রাখো, যে কোনো তোমার ইচ্ছা মতো। ধরো তুমি এই দুইটার সাথে এই দুইটা কাটাকাটি করতে চাও, তুমি এই দুইটাকে ঠিক রাখো, যে কোনো দুইটাকে তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটাকে ঠিক রাখো। যে ভাই আমি কজ এ আর কজ বি এই দুইটাকে বেশি ভালোবাসি, এরা ঠিক থাকুক, আমি কজ সি আর কজ ডি কে চেঞ্জ করবো। কেমনে? সি মানে কি? এই দেখো, সি মানে লেখা যায় পাই মাইনাস এ, শেষ, ম্যাথ শেষ। এরকম সহজ ম্যাথ হয় বলো? এই যে আমি এই দুটাকে চেঞ্জ করতেছি, সি সি সমান লেখা যায় পাই মাইনাস এ, ডি সমান লেখা যায় পাই মাইনাস বি, ম্যাথ শেষ। এই বুঝছো কিছু? বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে সি সমান লেখা যায় পাই মাইনাস এ, ডি সমান লেখা যায় পাই মাইনাস বি, ম্যাথ শেষ। এই যে কজ এ প্লাস কজ বি যেমনে আছে এমনি থাকলো, কজ পাই মাইনাস এ যেহেতু পাই মানে 180 ডিগ্রি, 90 এর জোর গুণিত কজ কজই থাকবে। এটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কজ এর চিহ্ন নেগেটিভ, এটা হয়ে যাবে মাইনাস কজ এ, এটা মাইনাস কজ বি। এইরকম সহজ ম্যাথ হয়, কজ এ কাটা, কজ বি কাটা, 0 শেষ। তাহলে আমাকে বলো এই বাকি দুইটা কি করে দেওয়ার দরকার আছে? হুবহু সেম টু সেম, হুবহু সেম টু সেম, বাকি দুইটা কি করে দেওয়ার দরকার আছে? আবার বলতেছি দেখো, আচ্ছা আমি 3 নাম্বারটা করে দেই। 3 নাম্বারটা যেহেতু এখানে 2a 2b 2c আছে, অনেকের কনফিউশন হতে পারে, 2a 2b 2c দেখে অনেকের কনফিউশন হতে পারে। আচ্ছা ওয়েট, দেখো এই যে আমি 1 নাম্বারটা করলাম, 2 নাম্বারটা এখনই করো, সময় 30 সেকেন্ড। 1 নাম্বারটা আমি করে দিলাম, 2 নাম্বারটা এখনই করো। 10 গুলা হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে -10 এ, এটা হয়ে যাবে -10b, কাটাকাটি চলে যাবে। এখানে সি এর মান বসাই দিছি, ডি এর মান বসাই দিছি। এটা হয়ে গেছে দ্বিতীয় চতুর্ভাগে কজ এ ছিল নেগেটিভ, এটা হয়ে গেছে মাইনাস কজ এ, এটা হয়ে গেছে মাইনাস কজ বি, প্লাস কজ এ মাইনাস কজ এ কাটাকাটি, প্লাস কজ বি মাইনাস কজ বি কাটাকাটি, শেষ। আমাকে বলো 2 নাম্বার শেষ হয়েছে, 2 নাম্বার সবার পারা উচিত। 3 নাম্বারটা আমি করে দিব, 2 নাম্বার সবার পারা উচিত। 2 নাম্বার সবাই পারছো কিনা ডান কমেন্ট করো, তারপর 3 নাম্বারটা আমি আবার করে দিই। সহজ না? 7.1 কিন্তু শেষ, 7.1 শেষ মানে ত্রিকোণমিতির বেসিক জিনিস শেষ। এখনো পর্যন্ত কঠিন কিছু লাগতেছে? যেই ম্যাথগুলা বোঝাইতেছি যদি খালি বুঝতে পারো, এবং যে বাড়ির কাজগুলা দিব যদি খালি কন্টিনিউ করতে পারো, হায়ার ম্যাথ একাডেমিক বলো অ্যাডমিশন বলো, বুয়েট ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার মোর দেন এনাফ হবে, টেনশন নাই। বুঝতেছো কথা? ওকে ঠিক আছে। এখন দেখো যে কোনো দুইটাকে ঠিক রাখো, ধরো sin 2a প্লাস sin 2b প্লাস sin 2c, সরি এটাকে চেঞ্জ করে দাও 2c। আচ্ছা 2c সমান কি লেখা যায়? এগুলো সব 2 2 আছে, 2 2 আছে মানে কি গুণ করে দাও। দাঁড়াও, এখানে ছিল a প্লাস c, 2 দিয়ে গুণ করে দাও, 2a প্লাস 2c সমান ছিল 180, হয়ে যাবে 2 পাই। মনে মনে এইগুলো তো লেখা লাগে না, তুমি চাইলে শুধু, আচ্ছা ওয়েট, যেগুলো ছিল ওইভাবে থাকুক, শুধু শুধু এনে বাড়ায় লাভ কি, ডিরেক্ট মান বসায় দিই। হ্যাঁ এই যে সাইন 2 ইন্টু বি, এখানে ছিল এনে, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ সাইন এনে আছে 2c, সি মানে কি পাই মাইনাস এ, তাহলে 2 ইন্টু পাই মাইনাস এ, একবারে বসায় দিও 2 পাই মাইনাস 2a, তাই না? এই যে দেখো এই যে 2c, সি মানে কত পাই মাইনাস এ, সামনে আছে 2, 2 দিয়ে গুণ 2 পাই মাইনাস 2a, 2 পাই মাইনাস 2a প্লাস সাইন এখানে আছে 2d, 2 ইন্টু ডি, ডি মানে কত পাই মাইনাস বি, মনে মনে একবারে বসাই দেওয়া পাই মাইনাস বি মানে 2 পাই মাইনাস 2b, 2 পাই মাইনাস 2b, শেষ। 2 দিয়ে গুণ। এখন এই যে দেখো এটা, এটা কোন চতুর্ভাগ? 360 থেকে সামথিং বিয়োগ মানে চতুর্থ, চতুর্থ চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ, মিলে গেছে। সাইন 2a প্লাস সাইন 2b, চতুর্থ চতুর্ভাগ 360 থেকে সামথিং বিয়োগ চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ, এটা হবে মাইনাস সাইন 2a
এটা হবে মাইনাস সাইন টু বি, দেখো কাটাকুটি, প্লাস সাইন টু এ মাইনাস সাইন টু এ কাটা, প্লাস সাইন টু বি মাইনাস সাইন টু বি কাটা, উত্তর হচ্ছে 0, শেষ। এরই মাধ্যমে আমাদের 7.1 শেষ হইল। আজকে আমাদের ত্রিকোণমিতির 7.1 শেষ। প্রথম দুইটা ক্লাস আমরা একদমই বেসিক জিনিসপত্র পড়ছি, আর লেকচার 3 এবং লেকচার 4 এই দুই ক্লাসে আমরা আসলে 7.1 কমপ্লিট করছি। তো আজকে ক্লাসের পর বাড়ির কাজ দেয়া হবে। আজকে ক্লাসের পর কি দেয়া হবে? বাড়ির কাজ দেয়া হবে। তো বাড়ির কাজগুলো সবাই কমপ্লিট করে ফেলবো বুধবারের মধ্যে। কালকেও কিন্তু ক্লাস আছে, বাট কালকে ক্লাসের পর কোনো বাড়ির কাজ দেওয়া হবে না। মঙ্গলবার এবং বুধবার দুটা ক্লাসের পরে, মানে তোমাদের নেক্সট বাড়ির কাজ দেওয়া হবে বুধবারের ক্লাসের পরে। তো তোমাদের কাজ হচ্ছে আজকের ক্লাসের পরে, যে একটু পরে বাড়ির কাজ আপলোড হয়ে যাবে। আজকে ক্লাসের পর খুব বেশি বাড়ির কাজ হবে না, খুবই অল্প, বুধবারের মধ্যে কমপ্লিট করবো, মনে থাকবে। বুধবারের ক্লাসের আগে আজকে ক্লাস পর্যন্ত যা কিছু বাড়ির কাজ দিব, মানে 7.1 এর বাকি ম্যাথগুলা বাড়ির কাজ করে ফেলবা। আগামীকালকে আমরা আগামীকালকে কিন্তু ক্লাস আছে, রুটিনটা দেখছো তো। আগামীকালকে সন্ধ্যা 7:30 ক্লাস আছে। আগামীকালকে আমরা 7.2 শুরু করব। নেক্সট আমরা বাড়ির কাজ দেবো বুধবারে, তোমাদের কাজ হবে বুধবারের আগে আজকে ক্লাসের পর যতটুকু বাড়ির কাজ দিচ্ছে এটা কমপ্লিট করে ফেলা। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাড়ির কাজের সলিউশন কই পাবো? গ্রুপে আপলোড দিয়ে আছে তো। ফেসবুক গ্রুপের ফিচার্ড সেকশনে যাবা। ফিচার্ড সেকশনের প্রথম পোস্টে দেখবা একটা ডক লিংক দেওয়া আছে। প্রথম পোস্টে সবগুলা ক্লাসের লিংক একটা ডক ফাইলে সাজানো আছে। ওই ডক ফাইলে ক্লিক করে দেখবা সবার আগে ত্রিকোণমিতি অধ্যায়ের কেতাব স্যারের বই এবং অসীম কুমার শাহ স্যারের বইয়ের সলিউশন পিডিএফ দেওয়া আছে। বুঝছো? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে আবার দেখা হচ্ছে। তো 7.1 শেষ হইলো, আমরা আগামী ক্লাসে 7.2 শুরু করব। সবাই কিন্তু বাড়ির কাজগুলো অবশ্যই সিরিয়াসলি করবা, শুধু ক্লাস করে বসে থাকলে চলবে না। অবশ্যই বাড়ির কাজগুলো করতে হবে, এবং আগামী সপ্তাহ থেকে যখন উইকলি এক্সাম শুরু হবে, উইকলি এক্সামগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হচ্ছে। টাটা। কালকে কখন ক্লাস? সেম টাইম 7:30, আগামীকাল 7:30। ঠিক আছে, টাটা।